ইন স্পেশাল সিনারিও বা স্পেশালি ইন কেস অফ গ্যাস্ট্রিক ডিকম্প্রেশন, যখন আমাদেরকে খালি দিয়ে আবার বের করে নিতে হবে, বেশিক্ষণ ইনডিউলিং রাখার দরকার নেই, ইন দ্যাট সিনারিও উই ক্যান পুট via oral cavity as well. There is no problem in it. And in especially in case of nasal fracture, যেখানে already nasal anatomy has got distorted or destroyed, in that scenario even we have to put Ryle's tube or nasogastric tube via oral under direct vision আমরা দিতে পারি, oral দিয়ে দিতে পারি. So it is not dictum ki only we have to put via nose, but it has some advantage, that is why you put via nose. So first of all, coming to the description of tube. So description, so this is Ryle's nasogastric tube, as simple as that. ঠিক আছে, এটা আইডেন্টিফিকেশন। ডেসক্রিপশনে কি কি লিখতে হবে বলতে হবে, বলো। ওদিকে তাকিয়ে লাভ নেই, এদিকটা। তাহলে লেন্থ বলতে হবে, সাইজ বলতে হবে মেইনলি, আর তার সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেই জিনিসটা বলতে হবে। লুমেন কটা আছে এখানে? একটা লুমেন আছে, কিন্তু সালেম বলে এক ধরনের টিউব হয়, সেই সালেম টিউবে দুটো টিউব ডাবল লুমেন থাকে, যেটা গ্যাস্ট্রিক ইরিগেশনস বা এতে অনেক সময় ইউজ করা হয়। কিন্তু আমরা ইন জেনারেল ইন অল কমন পারপাস উই ইউজ সিঙ্গেল লুমেন নাসোগ্যাস্ট্রিক রাইলস নাসোগ্যাস্ট্রিক টিউব, যার লেন্থ নিয়ারলি 150 বা 110 সেন্টিমিটার। যে জায়গায় এখানে যেটা যেটা মার্ক করা থাকবে সেটাই লিখবে 170 সেন্টিমিটার, রাইট? আচ্ছা, তার সাথে এখানে একটা লাইন দেখতে পাচ্ছ, গ্রিন কালারের লাইন। এটা কেন ডিজাইন দেখতে ভালো লাগছে তাই? দিস ইজ রেডিও ওপিক, দিস ইজ রেডিও ওপিক। তাহলে আমরা এক্স-রে করলে এ জাস্ট একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে, একটা সিঙ্গেল লাইন ইমপ্রেশন ক্রিয়েট করবে। পুরো টিউবটা তো আমরা দেখতে পাবো না, খালি ওই লাইনটা আমরা দেখতে পাবো। তার সাথে এর যে টিপ সেটা রেডিও ওপিক, তাহলে আমরা টিপ অ্যাজ ওয়েল অ্যাজ পুরো এন্টায়ার কোর্সটা আমরা দেখতে পাই। সো ইট ইজ রেডিও ওপেক টিউব অর আ লাইন কন্টেনিং রেডিও ওপাসিটি। তাহলে পুরো ডেসক্রিপশনে এইটা বলতে হবে। কত ফ্রেঞ্চ মুখস্থ করার দরকার নেই, গ্রিন কালারে কিরকম হয়, হোয়াইট কালারে কিরকম হয়, অরেঞ্জ কালারে কিরকম হয়, ইউ ডোন্ট নিড টু মাগ আপ থিংস, জাস্ট এখানে লেখা আছে, দেখো কত লেখা আছে, এফজি ফ্রেঞ্চ গজ 14, তাহলে এটার আউটার সার্কামফারেন্স ডায়ামিটার কত? 14 মিলিমিটার, নট ফ্রেঞ্চ, 14 মিলিমিটার আউটার সার্কামফারেন্স। আর ডায়ামিটার কত? 14/3 মানে 3.6 মিলিমিটার, as simple as that. আচ্ছা, তো ডেসক্রিপশন এর থেকে বেশি কিছু বলার নেই, কিন্তু এখান থেকে প্রচুর এমসিকিউ আসে, কারণ এটা কলোকুয়ালি তোমাদের যে টেক্সট বুকে সেগুলো আমরা পড়াই না, ঠিক আছে? সেই কারণে যারা এক্সামিনার তাদের একটা খুব ফেভারিট জায়গা এমসিকিউ। প্র্যাকটিক্যাল কথা ছেড়ে দাও, প্র্যাকটিক্যাল তো ধরবেই, কিন্তু প্রচুর এমসিকিউ আসে। কোন পজিশনে বসাবে, এমসে লাগাতার 3, 4, 5 সেশনে কন্টিনিউয়াসলি they have asked only one question repeatedly in every session, যে what is the ideal position of Ryle's tube insertion. That is why these things are so important. একদম ছোট ছোট জিনিস যেগুলো ওরা বারবার ঘুরে ফিরে ধরে। তো আজকের ক্লাসটাতে আমরা সেই জিনিসগুলো আগে ক্লারিফাই করার চেষ্টা করব। অনেক কিছু আছে, নিজেরা দেখে না, তারপর আমি বলছি। আছে আগে দেখো, দেখ সবার সাথে একটু ইয়ে হয়ে যাবে, আমি তোমাকে ডাইরেক্টলি বলেই দিই, ঠিক আছে? তাহলে এর দুটো এন্ড আছে, একটা এন্ড যেটা হলো তোমার বাইরে থাকবে, দেখতেই পাচ্ছ, সেই এন্ডটা একটা বাল্ব আছে, ঠিক আছে? সেই বাল্বের দুটো পোর্ট আছে, একটা হলো বড় পোর্ট এবং সেটাকে অক্লুড করার মতো, আর একটা পোর্ট আছে যেটা হলো ছোট পোর্ট। এই দুটো পোর্টের আলাদা আলাদা কাজ আছে, ঠিক আছে? এই বড় পোর্টে কানেক্ট করা যায় ব্যাগ। যখন আমরা কোনো গ্যাস্ট্রিক ডিকম্প্রেশন করি, স্টোমাক থেকে কোনো কিছু বের করার চেষ্টা করি, তখন বড় পোর্টটা দিয়ে আমরা সেটাই করব। বা যদি কোনো কিছু না আসে, আমরা কোনো কিছু অ্যাসপিরেট করতে চাইছি, তাহলে আমরা ছোট পোর্ট দিয়ে ইউজ করতে পারি। বা অনেক সময় আমরা এখানে ফিডিং পারপাস ইউজ করি, তো ফিডিং পারপাসের যে সিরিঞ্জটা, টুমি সিরিঞ্জ বলা হয়, 60 ml সিরিঞ্জ, সেই 60 ml সিরিঞ্জটা আমরা এখানে অ্যাটাচ করি, খাবার দিতে পারি, লিকুইড খাবার দিতে পারি। তাহলে ফর আইডিয়াল ফিটিং আমাদের এখানে দুটো আলাদা আলাদা ওপেনিং এর অপশন আছে। অনেক রাইলস টিউবে এই দুটো ওপেনিং থাকে না, খালি একটাই বড় লার্জ ওপেনিং থাকে, ঠিক আছে? আচ্ছা, দিস ইজ রিগার্ডিং দ্য ওপেনিং আউটসাইড। নাও কামিং টু ওপেনিং ইনসাইড, এখানে থ্রু আউট দ্য কোর্সে কিছু মার্কিং করা আছে। সেই মার্কিংটা এই যে টিপ, সেই টিপ থেকে ডিস্টেন্সের মার্কিং। এই টিপ থেকে যদি একটা
তোমার ফিতা দিয়ে যদি আমরা মাপি তাহলে এই যে মার্কিং সেটা হলো 50 সেন্টিমিটার। সো দিস ইজ 50 সেন্টিমিটার, আন্দাজে বোঝা যাচ্ছে দিস ইজ হাফ মিটার, রাইট? তারপরে 10 সেন্টিমিটার পর মার্কিং গুলো করতে থাকা আছে, 50, 60, 70 এই সমস্ত মার্কিং গুলো করা হয়েছে। টোটাল লেন্থ কত না 170 না, আমি ভুল বলছিলাম, অনলি 70 সেন্টিমিটার অফ দ্য মার্ক আছে, 170 হতেই পারে না এটা, ঠিক আছে? দ্য টোটাল মার্ক ইজ আপ টু 110 সেন্টিমিটার, 110 সেন্টিমিটার। ওখানে ওই মার্কটা আছে, ওটা 1 মনে হচ্ছিল আমার, বাট ইট ইজ অ্যাকচুয়ালি দ্য মার্ক, এই মার্ক অফ দি 10 সেন্টিমিটার, 70 সেন্টিমিটার, এই মার্ক অফ দি 70 সেন্টিমিটার, এই মার্ক অফ দি 60 সেন্টিমিটার, এই মার্ক অফ দি 50 সেন্টিমিটার, তাহলে তিনখানা মার্কিং আছে। তাহলে এই ট্রাজেক্টরিতে এটা ইম্পর্টেন্ট। আর লাস্টে কামিং টু দা ওপেনিং ইনসাইড, ইনসাইডের ওপেনিং এর মাথাতে দেখো কোনো সেরকম ওপেনিং নেই, যেটা আমরা ফলিস ক্যাথেটারও দেখেছিলাম, মাথাতে খুব একটা ওপেনিং থাকছে না, খালি একটা বিড থাকছে, a beaded structure is there that is also radio opaque to identify the location, আমরা এক্স-রে করলে সেই লোকেশনটা বুঝতে পারবো। তাছাড়া মাল্টিপল সাইড পোর্টস আছে, একটা নয় মাল্টিপল, তার কারণ একটা যদি কোনো কারণে ফুড পার্টিকুলার ব্লক হয়ে যায় বা মিউকাসে ব্লক হয়ে যায় বা একটা, এবং সেটা একই লাইনে নাই, দুটো ফুটো এই লাইনে আছে, দুটো ফুটো এই লাইনে আছে, তাহলে কোনো দুটো ফুটো যদি স্টোমাক মিউকাসের গায়ে এরকম অপোজড হয়ে যায়, অ্যাবার্টেড থাকে, তাহলে দ্যাট উইল বি ক্লোজড, তাহলে সেখান দিয়ে আমি কোনো অ্যাসপিরেট করতে পারবো বা দিতে পারবো না, তখন তার অপোজিটের ফুটোগুলো কাজ করবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো দিস ইজ রিগার্ডিং দ্য ডিস্টাল এন্ড। তাহলে ডেসক্রিপশনের মধ্যে এটাই, প্রক্সিমাল এন্ড বা এন্ড আউটসাইড আর এন্ড ইনসাইড আর মাঝের কোর্স, টোটাল লেন্থ 100 সেন্টিমিটার নিয়ারলি, 50 সেন্টিমিটারের পর পরে 10 সেন্টিমিটার পর পর মার্কিংস দেওয়া আছে। এই মার্কিংস গুলো কি ইন্ডিকেট করে? মার্কিংস গুলো ইন্ডিকেট করে এই টিপ থেকে দূরত্ব, বা যদি আমরা উল্টো ভাবে ভাবি, আমরা যতটা ঢোকাচ্ছি, যে পার্টটা ঢুকেছে সেই পার্টটা তো আমরা দেখতে পাচ্ছি না, ঢোকানোর পরে এখানে দেখবো প্রথম মার্কিং 50 সেন্টিমিটার। আমাদের মুখের মধ্যে সব থেকে স্টেবল আউটার ল্যান্ডমার্ক কি আছে? নাকের মাথা না, এটা তো নড়ছে, তাহলে ইনসিজার, আপার সেন্ট্রাল ইনসিজার। তাহলে আপার সেন্ট্রাল ইনসিজার থেকে যদি আপার সেন্ট্রাল ইনসিজারের লেভেল এই 50 মার্কটা থাকে, তাহলে আমাদের এটা আইডিয়া হয়েছে যে ইট হ্যাজ রিচড বিয়ন্ড 50 মিটার ফ্রম ইনসিজার টিপ। ঠিক তেমনি যদি আমরা ইটি টিউব ভাবি, সেখানে যে মার্কিং গুলো আছে সেন্টিমিটারে, দ্যাট মার্কিং স্টার্টিং ফ্রম সেম ল্যান্ডমার্ক ইনসিজার টিপ, আপার ইনসিজার টিপ, বোঝা যাচ্ছে? তাহলে এখানে যে মার্কিং দ্যাট ইজ অলসো ফ্রম নেয়াজ বা আপার ইনসিজার টিপ, এখানে যে মার্কিং সেটা দ্যাট ইজ অলসো ফ্রম ইনসিজার টিপ। এবারে এখানে আমাদের ইসোফেগাসের একটা নরমাল অ্যানাটমি জানতে হবে। ইসোফেগাসের যে ফার্স্ট কনস্ট্রিকশন সেটা কত সেন্টিমিটারে? এনিবডি? আপার ইসোফেজিয়াল স্ফিংচার বলা হয় সেটাকে, ব্যাক্রিকোফ্যারিংসের জাস্ট নিচে, সেটা দ্যাট ইজ 15 সেন্টিমিটার, ঠিক আছে? তারপরে ইসোফেগাসের একদম লোয়ার মার্জিন, মাঝেরগুলো আমরা মনে রাখবো না, ইএনটি ডক্টররা ওগুলো হয়তো ধরতে পারেন, আমরা ধরি না, যেটা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংচার সেটা কত সেন্টিমিটার আসছে? 40, একদম পারফেক্ট। তাহলে 15 সেন্টিমিটার মানে আমি যদি ভেতরে ঢুকে গেছি ইসোফেগাসে 14 সেন্টিমিটার, মানে যদি আমি 50 সেন্টিমিটার অব্দি ঢুকিয়ে দিই, তাহলে এটা যদি অ্যাকচুয়াল কোর্সে যায়, দেন উই আর অ্যাসিওরড কি উই হ্যাভ রিচড অ্যাট লিস্ট টিল ফান্ডাস অফ দ্য স্টোমাক, বা তার থেকেও 10 সেন্টিমিটার বিয়ন্ড, এটুকু আমরা কনফার্ম। সেই কারণে এই মার্কিং গুলো দেওয়া হয়েছে, রাইট? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ডেসক্রিপশন। এরপরে হ্যাঁ, হোলস গুলো তো থাকতেই হবে, টু অ্যাসপিরেট অর টু ইন্ট্রোডিউস। এবারে প্রসঙ্গ হতে পারে হোলস গুলো মাল্টিপল কেন? একটা সিঙ্গেল হোল থাকলেই হতো ফলিস ক্যাথেটারের মতো, কারণ আমরা যখন স্টোমাকে কোনো কিছু খাই তখন ফুড পার্টিকেল কিছু আনডাইজেস্টেড থাকতে পারে, বা হয়তো আমরা যদি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং এর জন্য করি তাহলে ক্লট থাকতে পারে। তাহলে একটা দুটো হোলকে যদি ক্লট বন্ধও করে দেয়, যখনই তুমি নেগেটিভ সাকশন দেবে তখনই এগুলোতে সাকশন ক্রিয়েট হবে, যখনই সাকশন ক্রিয়েট হবে এইগুলো সেই ফুড পার্টিকেলগুলো সাক করবে বা মিউকোসাগুলোর সাথে সাক করে অ্যাটাচ হয়ে যাবে, তাহলে সেই ফুড ইয়েগুলো ব্লক হয়ে যাবে, ওপেনিং গুলো। তাহলে বাদবাকি যে ওপেনিং গুলো সেগুলো দিয়ে তখন কাজ চালানো যাবে। সেগুলো দেখো সব এক লাইনে নেই, ডিফারেন্ট লাইনে আছে, এটা এক লাইনে আছে, এটা এক লাইনে আছে, এটা এক লাইনে আছে। তাহলে কোন একটা যদি স্টোমাকের গায়ে এভাবে থাকে, তাহলে দেখো এই পার্টটা ব্লক হয়ে গেল, বাকি দুটো ওপেনিং ওপেন থাকছে, তাহলে বাকি দুটো ওপেনিং দিয়ে আমি কাজ চালিয়ে নিতে পারছি, রাইট? স্পেশালি যদি গ্যাস্ট্রিক ডিকম্প্রেশন করতে হয়, যেটা আমাদের যথেষ্ট ফাস্ট দরকার হয়, ধরে নাও কোনো একটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট অ্যাকিউটলি এসছে গ্যাস্ট্রিক ডিস্টেনশন নিয়ে, বা ইন কেস অফ পয়জনিং, তখন যে ডিকম্প্রেশনটা লাগে
তার জন্য আমাদের যথেষ্ট ফাস্ট করতে হয়, তো যত বেশি ওপেনিং থাকবে তত সুবিধা। তো এখানে 4খানা অপশনাল ওপেনিং রয়েছে, সাইড ওপেনিং রয়েছে, নট ডিস্টাল ওপেনিং, সাইড ওপেনিং রয়েছে, ডিস্টালি কোনো ওপেনিং থাকে না, রাইট? So this is regarding the description of the instrument. Now coming to the indication. Indication দুভাবে ভাগ করতে বলেছিলাম, একটা হলো ডায়াগনস্টিক ইন্ডিকেশন, একটা হলো থেরাপিউটিক ইন্ডিকেশন। সব তোমরা বানিয়ে বানিয়ে বলে দিতে পারবে। জিনিসটা কি, আমরা একটা নল নাক দিয়ে ঢোকাচ্ছি, ইসোফেগাস দিয়ে পেটে যাচ্ছে, স্টোমাকে যাচ্ছে, বা কখনো কখনো ডিউডিনামে যাচ্ছে, তাহলে কি কি কারণে আমাদের সেটা দরকার হতে পারে সেটা মনের মধ্যে সাজালে উই ক্যান সে ইন দি ভাইভাতে মাথা ঠান্ডা রাখলে অনেক কিছু অ্যান্সার ঠিকঠাক বলা যায়, রাইট? সো ডায়াগনস্টিক ইন্ডিকেশনের মধ্যে কি কি হতে পারে? নাম্বার 1, ইভালুয়েশন অফ আপার জিআই ব্লিডিং। আপার জিআই ব্লিডিং আদৌ হয়েছে কিনা বা কতক্ষণ আগে হয়েছে। যদি ফ্রেশ হয় তাহলে রেড কালার ব্লাড আসবে, যদি কিছুক্ষণ টাইম থেকে 2 আওয়ার্স 3 আওয়ার্স থাকে তাহলে যে স্টোমাক অ্যাসিড দ্যাট চেঞ্জেস হিম ইনটু its components, bilirubin into biliverdin, something like that, hematine তৈরি করবে, অ্যাসিড হেমাটিন মেইনলি তৈরি করে, হিমকে প্রেসিপিটেট করে অ্যাসিড হেমাটিন তৈরি করে। দিস অ্যাসিড হেমাটিন উইল কাম অ্যাজ কফি কালার বা কফি ব্রাউন ব্লিডিং, তাহলে আমরা সেটা দেখতে পাই। অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক ফ্লুইড কন্টেন্ট, কোনো কারণে যদি আমাদের ইনভেস্টিগেশন টেস্ট করার দরকার হয়, সেটা ফরেনসিক হতে পারে, পোস্টমর্টেম, আমরা পয়জনিং সাসপেক্ট করছি, তাহলে আমরা সেই ক্ষেত্রে ইউজুয়ালি ডাইরেক্টলি কেটে করা হয়, কিন্তু ইন সাসপিশিয়াস সিনারিও যখন তোমার কাছে পেশেন্ট প্রথম এসছে ইমার্জেন্সিতে, তো তোমরা কি পেশেন্টটা মৃত্যুর ওয়েট করবে? নেভার। তুমি তাহলে প্রথমেই একটা রায়ালস টিউব দিয়ে গ্যাস অ্যাসপিরেট করে সেটা ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দিলে, ইন কেস অফ suspicious circumstances, it might be a case of suicide or homicide or something like that. So in that scenario, to aspirate the gastric content, we use Ryle's tube. Identification of the esophagus and the stomach on a chest radiograph. বুঝতে পারছো এটা কেন? আগের যুগে যখন আল্ট্রাসাউন্ড ছিল না তখন এক্সরে ছিল, এক্সরে তো অনেক আবিষ্কার হয়েছে, 1600 খ্রিস্টাব্দে আবিষ্কার হয়েছে, 17th সেঞ্চুরিতে, রাইট? তো তখন তো ছিল না, তখন আমরা অনেকগুলো কনজেনিটাল ম্যালফরমেশন, বচডালে হার্নিয়া আছে, ঠিক আছে, আরো কিছু সিনড্রোমস আছে, ট্রাকেসোফিজিয়াল ফিস্টুলা আছে, তো সেক্ষেত্রে নর্মাল যে ইসোফেগাস আর নর্মাল গ্যাস্ট্রিক ফান্ডাস তার লোকেশনটা আমরা রাইলস টিউব পরিয়ে একটা এক্সরে করে দেখতাম। যদি দেখি টিপটা যেখানে নর্মাল ডায়াফ্রামের নিচে থাকার কথা সেটা যদি তার উপরে থাকে, তাহলে ইট ইন্ডিকেটস হার্নিয়েশন, বা টিপটা ওখানে না গিয়ে ইসোফেগাসের মাঝখানে কোথাও আটকে আছে, তাহলে ইট মে ইন্ডিকেট ট্রাকেসোফিজিয়াল ফিস্টুলা বা ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, সামথিং লাইক দ্যাট। তাহলে এত কিছু আমরা করতে পারি। কোনো একটা ট্রমা পেশেন্ট যদি অ্যাবডোমিনাল ব্লাড ট্রমা হয়, অনেক সময় হার্নিয়েট করে যায়, পাকস্থলীটা লাঙে চলে আসে, ডায়াফ্রামের উপরে চলে আসে, সেক্ষেত্রে আমরা এই পারপাসে এখন এটা ইউজ করা হয় না, কারণ ওর থেকে অনেক ইজিয়ার অপশন চলে এসছে, আমরা আল্ট্রাসাউন্ড করতে পারি, আমরা সিটি স্ক্যান করে একটা সিটি কার্ড নিয়ে দেখে নিতে পারি। বাট আগের যুগে এগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। তোমরাও যদি কোনো একদম পেরিফেরিতে যাও যেখানে আল্ট্রাসাউন্ড মেশিন হয়তো আছে বা মেশিনও নেই, মেশিন থাকলেও ডক্টর নেই, তাহলে তোমরাও এটা করতে পারো। কোনো একটা পেডিয়াট্রিক পেশেন্ট যে জাস্ট হয়তো 5 দিন 6 দিন বা 7 দিনের হয়েছে, সে যাই খাচ্ছে নাক দিয়ে চলে আসছে, বা রিপিটেড এপিসোডস অফ ভমিটিং নিয়ে আসছে, রিগারগিটেশনস নিয়ে আসছে, তাহলে তোমরা একটা টুক করে রাইলস টিউব পরিয়ে দিলে, একটা এক্সরে করে নিলে, এক্সরে মেশিন আছে তোমার কাছে, এক্সরে করে নিলে, দেখলে এই যে লাস্ট যে এন্ডিংটা, সেই এন্ডিংটা ডায়াফ্রামের উপরেই থেকে গেছে, তাহলে তুমি বুঝতে পারছো সামথিং নরমাল, তোমরা তখন পেডিয়াট্রিক সার্জনকে রিফার করতে পারবে। তাহলে এই জিনিসগুলো কিছুটা ইম্পর্টেন্ট, রাইট? অ্যাডমিনিস্ট্রেশন অফ রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট ইনটু দ্য জিআই ট্র্যাক্ট, কিছু কিছু ইনভেস্টিগেশনস আছে যেগুলো এখনো ইউজ করি আমরা, এন্টারোগ্রাফি বলা হয়, সিটি এন্টারোগ্রাফি। সেখানে আমরা পজিটিভ বা নেগেটিভ কন্ট্রাস্ট দিই পেটের মধ্যে, সেই কন্ট্রাস্টের এগেইনস্টে আমরা ভিলাসি স্ট্রাকচার বা মিউকোসা বা এমনি স্ট্রাকচার যদি কোনো ফর্ম হয় বা কোনো লিশনস থাকে, কোনো যদি কোনো ফিস্টুলা থাকে, সেগুলো আমরা খুব ভালো করে দেখতে পাই। তো সেক্ষেত্রে ওরাল কন্ট্রাস্ট দেওয়ার জন্য আমরা অনেক সময় এরকম নাসোগ্যাস্ট্রিক টিউব ইউজ করি। এখন ইন মোস্ট অফ দ্য সিনারিও আমরা এই টিউব ইউজ করি না, আগের যুগে ইউজ করা হতো, এন্টারোক্লাইসিস বলতাম সেটাকে। তবে এখন আমরা এন্টারোগ্রাফি যেটা করি সেটা জাস্ট মুখে 1 গ্লাস এর সাথে বেরিয়ামের যে কন্ট্রাস্টগুলো থাকে সেগুলো খাইয়ে দিয়ে আমরা করি, কিন্তু আগের যুগে আমরা ডাইরেক্টলি এন্টারোক্লাইসিস করতাম, ডিডোনামের আরো ডিস্টালি ডাইটা দিয়ে স্লাইড বাই স্লাইড টাইম অনুযায়ী আমরা দেখতাম, এবং সেক্ষেত্রে খুব ভালো ডায়াগনোসিস করতে পারতেন ওনারা। এনিওয়ে, নাও the last point is identification of cancer cell.
খুবই ভালো করেই জানো যে এখন আস্তে আস্তে যে সলিউবল সাইটোলজি সেটার একটা ইম্পর্টেন্স বাড়ছে, জাস্ট লাইক সার্ভাইকাল ক্যান্সার আমরা কি করি, প্যাপ স্মিয়ারিং করি। তাহলে সার্ভিক্স থেকে কিছু ব্রাশিং নিয়ে বা ব্রিসেল নিয়ে কিছু সেলস নিয়ে সেটাকে প্রসেস করে দেখি, সেখানে আমরা ক্যান্সার সেল ডায়াগনোসিস করতে পারি। ইন দ্য সেম ওয়ে জিনিসপত্রগুলো আস্তে আস্তে আরো বেশি অ্যাডভান্স হচ্ছে, সেক্ষেত্রে আমরা ওরাল মিউকোসাতে ক্যান্সার বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল যে জাংশনে যে ক্যান্সারগুলো আছে সেই ক্যান্সারগুলো যদি মিউকোসাল হয়, মেনলি যদি সাব মিউকোসাল বা মাসকুলার লেয়ারে না থাকে, বেশিরভাগ অ্যাডেনোকার্সিনোমা কি মিউকোসাল লেয়ার ইনভলভ করে, তাহলে সেই মিউকোসার যে সেলসগুলো সেগুলো তো সেট করবে। তাহলে সেখান থেকে যদি আমি গ্যাস্ট্রিক কন্টেন্ট অ্যাসপিরেট করে সেটাকে সেন্ট্রিফিউজ করে মাইক্রোস্কোপের তলায় দেখি যে এমন কিছু সেলস পাচ্ছি যেখানে হাই নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও থাকছে, যার কোনো পোলারিটি মেনটেন নেই, মাইটোটিক ফিগার্স পাচ্ছি, তাহলে দিস মে ইন্ডিকেট ক্যান্সার সেলস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আমরা ক্যান্সারের ইনিশিয়াল ডায়াগনস্টিক টুল হিসেবে রায়ালস্টিপকে ইউজ করতে পারি ইন রিসার্চ পোর সেটআপ। ডেফিনেটলি আমরা যেখানে অলরেডি এন্ডোস্কোপি বায়োপসি অ্যাভেলেবল আছে সেখানে আমরা এটা করতে যাব না, কিন্তু তোমার যে সেটআপে হয়তো তুমি পাচ্ছ না, তার মধ্যে এটা করে তুমি প্যাথোলজিস্টকে পাঠাতে পারো, ওনারা যদি ক্যান্সার সেল পান তাহলে হয়ে গেল। আচ্ছা, নাও কামিং টু দ্য থেরাপিউটিক ইন্ডিকেশন। থেরাপিউটিক ইন্ডিকেশন বেশি হয় আমাদের এখানে, যেটা ইউজ হয় থেরাপিউটিক ইন্ডিকেশন। থেরাপিউটিক মানে আমরা সেটা দিয়ে কোনো একটা বেনিফিট চাইছি, ঠিক আছে, কোনো একটা বেনিফিট চাইছি, নট খালি ডিটেকশন, এখানে বেনিফিট মেজর ফ্যাক্টর। সেখানে কি কারণ হতে পারে, গ্যাস্ট্রিক ডিকম্প্রেশন। গ্যাস্ট্রিক ডিকম্প্রেশন কি কারণে দরকার হতে পারে, স্পেশালি ইন কেস অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, ইন কেস অফ আইলিয়াস, প্যারালাইটিক আইলিয়াস, যেখানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মোটিলিটি নেই, in case of acute pancreatitis, in case of intestinal obstruction। সবার এত হাই উঠছে, একটা ইন্টারেস্টিং জিনিস বলি। ইন্টারেস্টিং জিনিস হলো, একটু চাঙ্গা হওয়ার চেষ্টা করো, ক্লিনিক্যালি রিলেভেন্ট জিনিস এগুলো। তো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনে দেখা যাচ্ছে একটা কুকুরের বডিতে টেস্ট করা হয়েছিল, তো যখন ইসোফেগাসকে ক্ল্যাম্প করে দেওয়া হচ্ছে, তারপরে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন করা হচ্ছে ডিস্টালি, তখন একটা সেটআপ আর একটা সেটআপে ইসোফেগাস ক্ল্যাম্প না করেই ডিস্টাল একটা ইন্টেস্টিনকে ব্লক করে দেওয়া হচ্ছে। এটা মানুষ করছে, কুকুরের দেহে পরীক্ষা নিরীক্ষা করছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনে স্টাডি করার জন্য। দেখা যাচ্ছে যে পেশেন্টের দুটো ব্লক রাখা হয়েছে, যে কুকুরের সে বেশি দিন ভালো থাকছে রাদার দেন যে পেশেন্টের খালি ইন্টেস্টিনাল ব্লক হয়েছে। কেন হয়, ক্যান ইউ এক্সপ্লেন এনিওয়ান? ইসোফেগাস ব্লক করে দেওয়া হয়েছে, ইন্টেস্টাইন, ডিস্টাল ইন্টেস্টাইন, টার্মিনাল আইলিয়াম বা আইলিয়াম ব্লক করে দেওয়া হয়েছে, সে বেশি দিন ভালো থাকছে রাদার দেন যার খালি টার্মিনাল আইলিয়াম ব্লক করা হয়েছে। তার কারণ হলো এরোফেজিয়া। মোস্ট অফ দ্য কমপ্লিকেশনস রিলেটেড টু acute intestinal obstruction is basically due to air in the stomach or air in the intestine। এই এয়ারকে যদি আমরা ডিকম্প্রেস করতে পারি, এয়ারকে যদি সরিয়ে দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে সিগনিফিকেন্টলি অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন পেশেন্টের যে আউটকাম সেটা অনেক বেশি বেটার হচ্ছে। এটা খুবই রিসেন্ট ডায়াগনোসিস, মানে ধরুন হার্ডলি 10 ইয়ার্স বা 15 ইয়ার্স আগে এটা আমরা ধরতে পেরেছি। আগে আমরা কি করতাম, আগে হয়তো এটা অতটা গুরুত্ব আমরা বুঝিনি, কিন্তু রিসেন্টলি এই কুকুরের উপর পরীক্ষা করার পর বোঝা গেল যে আমাদের ডিকম্প্রেশনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ইন কেস অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। তাহলে স্পেশালি ইন কেস অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন টু ডিকম্প্রেস দ্য স্টোমাক অ্যান্ড দ্য সাবসিকুয়েন্ট স্মল ইন্টেস্টাইন, যেটা প্যাচেন্ট আছে, আমাদের রায়াল স্ট্রিপ দিতে হবে। সো ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেশন। তাছাড়া বাকি যে ইন্ডিকেশনগুলো সেগুলোর প্রয়োজন আস্তে আস্তে ফুরিয়ে আসছে, এটা জাস্ট জেনে রাখো, কিন্তু পরীক্ষার হলে বলার দরকার নেই, পরীক্ষার হলে সব বলবে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, সেখানে আমাদের গ্যাস্ট্রিক ডিকম্প্রেশনের জন্য রায়াল টিউব দিতে হয়, কিন্তু সবার ক্ষেত্রেই দেবো না, কেস টু বেস ভ্যারি, কিন্তু তোমাদের লেভেলে সেটা জানার দরকার নেই, এটা কমপ্লিকেটেড হয়ে যাবে। জাস্ট এটুকু মনে রাখো, ইন্ডিকেশন অফ থেরাপিউটিক ইন্ডিকেশন অফ রায়াল টিউব ইনসারশন, gastric decompression in case of acute intestinal obstruction, acute pancreatitis। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 কি আছে, রিলিফ অফ সিম্পটমস এন্ড বাউল রাইটস ইন দ্য সেটিং অফ স্মল বাউল অবস্ট্রাকশন, যেটা অলরেডি বলা হলো। ইন কেস অফ পোস্ট অপারেটিভ পিরিয়ড, পোস্ট অপারেটিভ যখন অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, তারপরে গ্যাস্ট্রিক মোটিলিটি আসতে একটু টাইম লাগে, সেই সময়টা অবধি আমরা অনেক সময় নাসোগ্যাস্ট্রিক টিউব রাখি। এবার এখন আস্তে আস্তে এটা প্রমাণিত হচ্ছে যে সব সময় রাখার দরকার নেই, কিছু কিছু সময় রাখতে হবে, কিছু কিছু সময় রাখতে হবে না, ডিটেলসে যাওয়ার দরকার নেই। জাস্ট ইন্ডিকেশন হিসেবে অবশ্যই বলবে পোস্ট অপারেটিভ ডিকম্প্রেশন, রাইট, পোস্ট অপারেটিভ গাট ডিকম্প্রেশন। তারপরে কি, অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিকেশন। যে এই পেশেন্টের ধরুন টিউবারকুলার মেনিনজাইটিস ডায়াগনোসিস হলো, এই বাচ্চাটার যে প্রথম দিনের কেসিনের এটা দিয়েছি, তাহলে তার ক্ষেত্রে এটিডি দিতে হবে। এটিডি এত বড় বড় ট্যাবলেট, 4খানা ট্যাবলেট, সে গিলতে পারবে? গিলতেই পারবে।
তাহলে কি করতে পারি আমরা, গুঁড়ো করে জলের সঙ্গে মিশিয়ে ঢেলে দেবো রাইলস টিউব দিয়ে। তো it can be an easier way to introduce drugs, especially in unconscious বা poor general health patients, right? তারপরে বাউল ইরিগেশন এখনকার যুগে খুব কম ইউজ করা হয়, কিন্তু একটা ইন্ডিকেশন জেনে রাখো। The digestive tube can be kept following corrosive ingestion. এটা অনেক সময় অনেক এক্সামিনার্স জানতে চাই যে ইন কেস অফ corrosive ingestion আমরা ইউজুয়ালি আরটি পড়াই না ব্লাইন্ডলি, কিন্তু যদি কোনো স্পেশালিস্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা ইএনটি সার্জন আন্ডার ডাইরেক্ট ভিশন যদি রাইলস টিউব পড়িয়ে রাখেন অনেক সময়, সেটার কারণ কি? তার কারণ হলো ইন কেস অফ corrosive injury কি হয়, the main problem is stricture formation, perforation না, স্ট্রাকচার ফর্মেশন। যে করোসিভ তো চলে গেল, সেটা অ্যালকালি হোক বা অ্যাসিড হোক চলে গেল, আফটার 3 ইয়ার্স অর 4 ইয়ার্স যখন সেটা হিল করবে তখন কি হবে, ফাইব্রোসিস হবে। এবার একটা এরকম প্যাতপ্যাতে লুমেন সে যদি ফাইব্রোস্ট হয় তাহলে কি হবে, ন্যারো ডাউন হয়ে যাবে, দিস উইল ফর্ম স্ট্রাকচার, এন্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ মর্টালিটি এন্ড মরবিডিটি ইন কেস অফ করোসিভ ইনজুরি, ক্রনিক মর্টালিটি মরবিডিটি। অ্যাকিউটলি তো পারফোরেশনের জন্য পেশেন্ট এক্সপায়ার করতে পারে, আদার কমপ্লিকেশন, অ্যাসপিরেশন, নিউমোনাইটিস, so many things can be lethal, but chronically most important thing is for corrosive injury, most important thing is stricture formation. এবারে যদি আমরা অলরেডি একটা প্যাটেন্ট লুমেন রেখে দিতে পারি তাহলে সেটা পরে আমরা বেলুন দিয়ে আস্তে আস্তে ডাইলেট করতে পারি গ্র্যাজুয়ালি, কিন্তু যদি লুমেনই না থাকে তাহলে আলটিমেটলি আমাদের পুরো স্পেসটা কেটে বাদ দিতে হবে। তো ইন দ্যাট সিনারিও দ্যাট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা ইএনটি সার্জন ক্যান পুট আ রাইলস টিউব আন্ডার ডাইরেক্ট ভিশন এন্ড কিপ ইট ফর লং টার্ম, যতদিন না পুরোপুরি ফাইব্রোসিস কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে একটা লাইন প্যাটেন্ট হয়ে থাকলো, তারপর আবার তুমি বেলুন দিয়ে আস্তে আস্তে গোজ দিয়ে সেটা ডাইলেট করে দাও, তাহলে ইনভেসিভ অপারেশনের চান্সটা কমে যাবে। তুমি একটা মাইনর রিলেটিভলি লেস ইনভেসিভ একটা প্রসিডিউর দিয়ে ইসোফেজিয়াল স্ট্রাকচারকে কন্ট্রোল করতে পারবে। টু মেইনটেইন দ্য প্যাটেন্সি আমরা রাইলস টিউবটা দিতে পারি। লাস্টেরটা অনেক সময় আমরা জিজ্ঞেস করি, তো সেটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। লাস্টের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া হয়েছে, হোয়াট ইজ ইরাস। ইরাস ইট ইজ enhanced recovery after surgery. তোমরা বেলি লাভ পড়ো কেউ? এনিবডি বেলি লাভ পড়ো? হ্যাঁ, বেলি লাভে দেখবে যে খুব সুন্দর করে লেখা আছে। আগে আমরা কি ভাবতাম যে কোনো পেশেন্টের অপারেশন হলো বা কোনো পেশেন্ট কোনো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ আছে, প্রফিউজ ডিজিজ আছে, তাহলে আমরা খেতে দেবো না পেশেন্টকে, মুখ দিয়ে কিছু খেতে দেবো না, যত খেতে কম দেবো তত পেশেন্টটা তাড়াতাড়ি সেরে উঠবে। নাও উই হ্যাভ seen in multiple evidences that is totally wrong approach. আমরা যত তাড়াতাড়ি আমাদের এন্টারাল ফিডিং বা এন্টারাল ট্র্যাক্টকে কাজ করাবো, আগে রেস্ট ছিল এখন রাউজ, আগে ঘুম পাড়িয়ে রাখা হতো এখন চাবুক দেওয়া হয়, যত তাড়াতাড়ি আমরা এন্টারাল ফিডিং স্টার্ট করবো, যত তাড়াতাড়ি আমাদের গাটের যে সেলগুলো স্টিমুলেটেড হবে বাই নিউট্রিয়েন্টস, বাই ফুড, বাই সলিড অর লিকুইড অর পার্টিকেল, তত তাড়াতাড়ি নিউরোহিউমারাল যে গ্রোথ সেটা তাড়াতাড়ি হবে। ইন্টারেস্টিংলি তোমাদেরকে বলেছিলাম কিনা জানি না, যদি শর্ট বাউল সিনড্রোম কাকে বলে, যে একটা নির্দিষ্ট লেংথের যদি কম লেংথ থাকে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে, সেটা হয়তো কোনো অপারেশন করার পরে হয়তো ক্রনস ডিজিজ একটা ডায়াগনোসিস হয়েছিল, তাহলে কেটে বড় বাদ দিতে হবে পেটের নাড়িটা, তাহলে বাদ বাকি যে পার্টটা থাকবে সেই পার্টটা কে তাহলে বাকি পুরো ধরে নাও নর্মালি বাচ্চাদের ক্ষেত্রে হয়তো 3 মিটার স্মল ইন্টেস্টাইন থাকে, অনেক সময় এতটাই কেটে বাদ দিতে হয় মাত্র 6 সেন্টিমিটার স্মল ইন্টেস্টাইন বাকি থাকে, তাহলে কোথায় 300 সেন্টিমিটার আর কোথায় 6 সেন্টিমিটার। এবারে তোমাদের মনে হতে পারে যে সেই 66 সেন্টিমিটারে কি হবে, তাহলে পেশেন্টটা তো ডিহাইড্রেশনে ম্যালঅবজর্পশনে মারা যাবে। বাট অ্যাস্টনিশিংলি এন্ড অ্যামেজিংলি টিকটিকি লেজ খসে পড়ে গেলে কি হয়, আবার লেজ গজিয়ে যায়, ঠিক তেমনি সেই 6 সেন্টিমিটার স্মল বাউল ক্যান গ্রো অ্যান্ড ফর্ম ileum, jejunum, duodenum by itself only. So this is so interesting. এই জিনিসটা তখনই পসিবল হয় যখন তুমি কন্টিনিউয়াসলি ফুড দিয়ে স্টিমুলাস করো। নর্মাল আমাদেরকে যা খাবার খেতে হয় তার 3 গুণ 4 গুণ 5 গুণ খাবার খাইয়ে ওই সমস্ত নিউরোহিউমারাল অ্যাক্টিভিটিগুলোকে বাড়ানো হয়, স্টেম সেলগুলোকে স্টিমুলেট করা হয়, দিয়ে আস্তে আস্তে গ্রো করে। অ্যান্ড ইন্টারেস্টিংলি তোমরা যদি জেজুনাম কেটে বাদ দাও তাহলে ডিউডেনাম আস্তে আস্তে জেজুনামের মতো হয়ে যাবে, যদি ডিউডেনাম কেটে বাদ দাও তাহলে জেজুনাম আস্তে আস্তে ডিউডেনামের মতো হয়ে যাবে। লেংথ বাড়বে, সার্কামফারেন্স বাড়বে, মরফোলজি চেঞ্জ হবে, বিলাস স্ট্রাকচারে ডিউডেনামের একরকম, জেজুনামের একরকম। আফটার সে 1 ইয়ার 2 ইয়ার দেখা যাবে যে যে ডিউডেনাম পুরো কেটে উড়িয়ে দিয়েছিলে সেটা আবার গ্রো করে গেছে। হ্যাঁ, ইয়েস, বাট ডিউডেনাম জেজুনামে পরিণত হতে পারে।
হ্যাঁ হ্যাঁ না বড়দেরও হবে ইয়েস দিস ইজ দ্য ইন্টারেস্টিং থিং না বাচ্চাদের ক্ষেত্রে যতটা সাকসেসফুলি হবে বড়দের ক্ষেত্রে ততটা সাকসেসফুলি হবে না কিন্তু বড়দের ক্ষেত্রে হবে নিয়ারলি 50% ক্ষেত্রে হবে কারণ যদি না হয় তাহলে আমাদের 100% বাউল সার্জারির পরে 100% পেশেন্টকে সারা জীবন কি টোটাল প্যারেন্টাল নিউট্রিশন দিয়ে রাখতে হতো পুরোটাই বাইরে দিয়ে চ্যানেল দিয়ে দিতে হতো কিন্তু দেখা গেছে যে মোর দ্যান 50% 60% পেশেন্টকে আমরা এখান দিয়ে না আবার মুখ দিয়ে খাওয়াতে পারছি ইভেন আফটার এক্সটেন্সিভ বাউল রিসেকশন সো দিস ইজ দ্য ইন্টারেস্টিং থিং রাইট তো ইন দ্যাট সিনারিও এন্টারাল ফিডিং আমাদের এনকারেজ করা হয় সমস্ত ক্ষেত্রে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস সেখানে আমরা এন্টারাল ফিডিং এনকারেজ করি ক্রনস ডিজিজ সেখানে আমরা এন্টারাল ফিডিং এনকারেজ করি যতক্ষণ একদম এভিডেন্ট কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকছে এই ক্ষেত্রে দেখো আর্লি এনহ্যান্স রিকভারি আফটার সার্জারি এই সমস্ত নাগেটস গুলো আমি খালি তোমাদেরকে এই কারণে দিয়েছি কারণ তোমরা মোস্ট অফ দ্য কেসেস তোমাদেরকে এমডি বা এমএস করতে হবে তার না তোমরা নিট পিজি দেবে তো এগুলো নিট পিজির ইম্পর্টেন্ট কোশ্চেন হয় সেক্ষেত্রে বলা হচ্ছে যে আগে যেমন আমরা কি করতাম যে নাজোগাস্ট্রিক টিউব অবশ্যম্ভাবে দিয়ে রাখতাম যেই অপারেশন হলো তারপরে নাজোগাস্ট্রিক টিউব দিয়ে দিলাম এবার তাতে কি হতো পেশেন্টের যে ওরাল ফিডিং এর টেন্ডেন্সি সেটা কমতো এবং ইন জেনারেল এন্টারাল ফিডিংটা ডিলেড হয়ে যেত তার ফলে দেখা যাচ্ছে পেশেন্টদেরকে ডিসচার্জ করতে বেশি টাইম লাগছে এবং পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন বাড়ছে সেই কারণে করা হচ্ছে কি যেই অপারেশন শেষ হয়ে গেল পোস্ট অপারেটিভ পিরিয়ডের মধ্যে কিছুটা সময় রেখে এই সমস্ত নল টলগুলো সব সরিয়ে দেওয়া হয় ডেফিনেটলি পেশেন্টকে অ্যাসেস করার পরে যদি দেখা যায় যে পেশেন্ট সবকিছু ঠিকঠাক আছে তাহলে আমরা নল টলগুলো সরিয়ে দিই যত তাড়াতাড়ি সরাবো তত তাড়াতাড়ি রিকভারি হবে পেনটাকে আমরা রিডিউস করবো আর তার সাথে এই সমস্ত জিনিসগুলো সরিয়ে নিতে থাকবো তার মধ্যে একটা পার্ট হলো রাইলস টিউব রাইলস টিউব তাহলে আমরা নাজোগাস্ট্রিক টিউব ফর লং পিরিয়ড রাখবো না অল্প টাইমের জন্য রেখে তারপর আমরা রিমুভ করবো এই কারণে লাস্টের লাইনটা এখানে মেনশন করেছি নাও কামিং টু কন্ট্রাইন্ডিকেশন অফ রাইলস টিউব তোমরা নিজেরা বানিয়ে বলো কি কি কন্ট্রাইন্ডিকেশন হতে পারে একটা করোসিভ ইনজুরি তোমরা অলরেডি জানো তাহলে অ্যাকুট সেটিং এ অ্যাট লিস্ট ইন্টার্ন বা এমার্জেন্সি এমও সে কখনো রিস্ক নিতে যাবে না কারণ ইট ক্যান কজ পারফোরেশন এন্ড ইসোফেজিয়াল পারফোরেশন ইজ আ ভেরি গ্রিভিয়াস থিং কারণ সেটা যদি বোরহাবে সিনড্রোম হয় বা যে কোনো কারণে যদি পারফোরেশন হয় ইট হ্যাজ হাই মর্টালিটি মেডিয়াস্টাইনাইটিস করবে নিউমোনিয়া করবে এবং সেক্ষেত্রে অপারেশনের যে প্রসিডিউরগুলো আছে সেগুলো যথেষ্ট হাই মর্টালিটি নিয়ারলি 10% মর্টালিটি মানে পুরো হয় থোরাক্স কেটে বা অ্যাবডোমেন কেটে সেখান দিয়ে ডায়াফ্রামের তল দিয়ে ঢুকে অনেক কমপ্লিকেটেড অপারেশন বুঝতেই পারছো তো ইন দ্যাট সিনারিও হাই মর্টালিটি তো আমরা কখনোই সেই ড্রেডেড কমপ্লিকেশনের দিকে হাত বাড়াবো না তাহলে ডেফিনেটলি ইন কেস অফ করোসিভ ইনজুরি আমরা অ্যাভয়েড করব আর কি যদি কোনো নাজাল ট্রমা হয় যদি নাজাল ফ্র্যাকচার হয় তাহলে আমরা করতে পারবো তাহলে মডারেট টু সিভিয়ার নেক এন্ড ফেশিয়াল ফ্র্যাকচার যাতে পুরো অ্যানাটমি বিগড়ে গেছে তাহলে আমরা করতে পারবো না ডিউ টু হাই রিস্ক অফ এয়ারওয়ে অবস্ট্রাকশন ইম্প্রপার টিউব প্লেসমেন্ট ব্লা 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 রিসেন্ট নেজাল সার্জারি তাতেও করতে পারবো না অলরেডি নাজাল প্যাক দেওয়া আছে তুমি জানো না ঘুচিয়ে যাচ্ছ সো ইট ক্যান কজ ক্যাটাস্ট্রফি স্পেশালি যদি কোনো পেশেন্টের স্ফেনয়েড সার্জারি হয়ে থাকে কেন একটু পরে আসছে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন হলো কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি যদি দেখো যে সিভিয়ার কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে অলরেডি মিউকোসা থেকে তাহলে আমরা আবার খুঁচিয়ে ব্লিডিং করতে যাব না কারণ আমরা নেজাল ক্যাভিটি ইউজ করছি নেজোফ্যারিংস ইউজ করছি তার সঙ্গে ইসোফেগাস ইউজ করছি প্রত্যেকটাই হলো হাইলি ভাস্কুলার এরিয়া সেই কেসেলব্যাকস প্লেক্সাস আর কি কিসব প্লেক্সাস ছিল ইএনটিতে তোমরা পড়েছো তাহলে ওই প্লেক্সাসের একটাকে যদি খুঁচিয়ে দাও আর পেশেন্টের যদি কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি থাকে তাহলে পেশেন্ট ক্যান হ্যাভ সিভিয়ার অ্যানিমিয়া ডিউ টু আর্ট্রোজেনিক ইস্যুস রাইট ইসোফেজিয়াল যদি ভ্যারিসিস থাকে যদি লার্জ ভ্যারিসিস থাকে তাহলে তুমি হয়তো ঢুকিয়ে দিলে 40 সেন্টিমিটারে গিয়ে তুমি একটু রেজিস্ট্যান্স পাচ্ছ ঢুকিয়ে দিলে ব্যাস রাপচার হয়ে গেল তাহলে ইট ক্যান কজ আর্ট্রোজেনিক ব্লিডিং হেমাটাইমেসিস করতে পারে হ্যাঁ আপার জিআই ব্লিড করতে পারে রিসেন্ট ব্যান্ডিং হিস্ট্রি স্ট্রিকচার এগুলো একদম কমন মাথা যদি পরীক্ষা হলে ঠান্ডা থাকে সব বলে দেওয়া যাবে মানিয়ে তাই না ব্যাস চলো নাও কামিং টু দ্য প্রসিডিউর ইকুইপমেন্টস এত ইকুইপমেন্টস লিখেছি তাই আমরা বেড সাইডে যাই খেলে একটা রাইলস টিউব আর একটা লিগনোকিন জেল নিয়ে আর নাকে একটা চিপকানো টেপ নিয়ে বাস তিনটে জিনিস নিয়ে যায় একটা সিস্টারকে বলে একটা টিউব আনতে বাট এই সমস্ত জিনিসগুলো তোমাদের এক্সাম পারপাসে লাগতে পারে যে কি কি লাগবে তো লিস্টটা লিখে রেখেছি পড়তে পারো পরীক্ষার আগে একবার ঝালিয়ে যাবে কি কি লাগে ডেফিনেটলি টিউব লাগবে ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট সাইজের টিউব ঠিক আছে 14 ফ্রেঞ্চ বা 16 ফ্রেঞ্চ ইউজুয়ালি আমরা 16 ফ্রেঞ্চ ইউজ করি না 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 একটা সিরিঞ্জেই ওই মেইনলি এই ক্যাপটাই বেশি কাজে লাগে এটা যে ব্যাগটা আছে ডিকম্প্রেশন ব্যাগ সেই ব্যাগে অ্যাটাচ করার জন্য সিরিঞ্জ অ্যাটাচ করার জন্য তো এইটা লাগবে না ঠিক আছে তো আমরা তারপরে কি ভিসকাস লিডোকেইন লিগনোকেইন আমেরিকাতে লিডোকেইন বলে আমরা লিগনোকেইন বলি লিগনোকেইন নিয়ে যাব লিগনোকেইন জেল কিসের জন্য টু অ্যানাস্থেটাইজ এন্ড টু
অ্যাবলিশ গ্যাগ রিফ্লেক্স। গ্যাগ রিফ্লেক্স হবে, হিউজলি গ্যাগ রিফ্লেক্স হবে। তুমি আঙুল দিয়ে দেখো গ্যাগ রিফ্লেক্স হবে, ঠিক সেম জিনিস হিউজ গ্যাগ রিফ্লেক্স হবে। তো সেই কারণে আমরা ভিসকাস লিডোকেইন নিয়ে যাব। ওরাল অ্যানালজেসিক স্প্রে করতে পারি, নাকের অ্যানাস্থেটাইজ করার জন্য জেল আর মুখের অ্যানাস্থেটাইজ করার জন্য স্প্রে ইউজ করতে পারি। সিরিঞ্জ নিয়ে যাবো, অবভিয়াসলি 10 ml সিরিঞ্জ নিয়ে যাবো, 60 ml সিরিঞ্জ নিয়ে যাবো। একটা 1 গ্লাস জল নিয়ে যাবো, তার সাথে স্ট্র থাকবে জল খাওয়ার জন্য। কেন দরকার আমরা পরে বলছি, সোয়ালো রিফ্রেশটাকে ইনডিউস করার জন্য। তারপরে কি টেপ নিয়ে যাব, একটা টিপিক্যাল কাটা কাটা টেপ তোমাদের সিস্টাররা এখানে রেডি করে রাখবে। কিরকম রেডি করে রাখবে আমি এখানে লিখে দেখাচ্ছি পরে। আচ্ছা, তারপরে এমএসএস বেসিন। তার কারণ কি, যেই ঢোকাবে সেই গ্যাগ হবে সঙ্গে সঙ্গে so it will lead to emetic reflex, so this can cause emesis, frank emesis করতে পারে, অনেক হয়ে যায় অনেক সময়। তোমরা নিজেরা মাস্ক ইউজ করবে, গ্লাভস ইউজ করবে, গগলস যাদের নাই তারাও গগলস পরে যাবে, ঠিক আছে, 0 পাওয়ারের গগলস লাগবে। আচ্ছা, জাস্ট টু safeguard yourself, ঠিক আছে। ওয়াল সাকশন and set to low intermediate suction, set to low suction tube and container আসছে। 60 ml সিরিজ তুমি 10 ml করে তার দুধ দিতে পারবে না। যে খাওয়াচ্ছে যে এই রাইস টিউব দিয়ে খাওয়াবে, সে 10 ml দিয়ে 200 ml আমরা ফিডিং দিই এট এ টাইম। তাহলে 200 ml ফিডিং যদি 10 ml সিরিঞ্জে দিতে যায় তাহলে 20 বার দিতে হবে। 60 ml সিরিঞ্জ দিয়ে দিলে 4 বার দিতে হবে। সেই কারণে আমরা 60 ml সিরিঞ্জ ইউজ করতে পারো, কেন 200 ml সিরিঞ্জ ইউজ করতে পারি না। অ্যাকচুয়ালি উই ডোন্ট হ্যাভ 200 ml সিরিঞ্জ। হ্যাঁ হ্যাঁ আসছি, এটা জাস্ট ইকুইপমেন্টস, এখন প্রসিডিউর আছে। ওকে, নাও কামিং টু দ্য প্রসিডিউর প্রপার। আচ্ছা, বিফোর গোয়িং টু দ্য প্রসিডিউর, সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো গিয়ে কাউন্সিলিং। ইফ দ্য পেশেন্ট ইজ অ্যাওয়েক, পেশেন্ট যদি পড়ে থাকে তাহলে কাউন্সিলিং এর কিছু নেই। তুমি ম্যাক্সিমাম বাড়ির লোকে কাউন্সিলিং করতে পারো যে এই যে নলটা আমি ঢুকাচ্ছি তাতে পেশেন্ট এজিটেটেড হতে পারে, দ্যাটস ইট। বাট ইফ দ্য পেশেন্ট ইজ অ্যাওয়েক, কোন পেশেন্ট ধরো নাও কোন একটা আননোন সাবস্টেন্স খেয়ে এসছে, 10খানা অ্যামিট্রিপ্টোলিন ট্যাবলেট খেয়ে এসছে, 20খানা বেনজোডিয়াজিপিনস খেয়ে এসছে, সেই সমস্ত পেশেন্টগুলোতে তারা তো একদম অ্যাওয়েক পেশেন্ট, তাদেরকে কাউন্সিলিং না করলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ইন্ট্রোডিউস রাইলস টিউব বিকজ অফ সিভিয়ার গ্যাগ রিফ্লেক্স, এমেটিক রিফ্লেক্স অ্যান্ড অল। হাত দিয়ে টেনে বের করে দেবে, তোমার কিছুই করার থাকবে না, তোমার থেকে ও শক্তি বেড়ে যাবে, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো সেক্ষেত্রে কাউন্সিলিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। অ্যান্টিসেপসিস খুব একটা এখানে ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমরা মেনটেন করবো ডেফিনেটলি। আমরা চাই না কোনো পেশেন্টের আমাদের জন্য ইনফেকশন হয়ে যায়, তো আমরা নিজেদের গ্লাভস পরবো আমাদের নিজের সেফটির জন্য, অ্যাজ ওয়েল পেশেন্ট সেফটির জন্য। মাস্ক ইউজ করবো, গগলস লাগবে, আর তার সাথে অ্যান্টিসেপসিস ইন জেনারেল খুব একটা দরকার না, কারণ আমরা মুখ দিয়ে যা খাই সেরকম একটা কিছু ঢোকাচ্ছে এখানে। আচ্ছা, তারপরে এবার কামিং টু দ্য পজিশন অফ দ্য পেশেন্ট। পজিশন অফ দ্য পেশেন্ট কি থাকবে, এইটার উপরে কোয়েশ্চেন এসছে, রিপিটেড কোয়েশ্চেন আসবে, তোমরাও কোনো না কোনো সেশনে কোয়েশ্চেনটা পাবে। সেই কোয়েশ্চেনটা থাকে, হোয়াট ইজ দ্য আইডিয়াল পজিশন অফ রাইলস টিউব ইনসারশন। প্রথমে আগে বলো যে শুয়ে থাকা অবস্থায়, বসে থাকা অবস্থায়, বলো এই বলো বলো, শুয়ে থাকা অবস্থায় না বসে থাকা অবস্থায়? শুয়ে থাকা অবস্থায়। আর কে বলছে বসে থাকা অবস্থায়, কে বলছে শুয়ে থাকা অবস্থায়? বসে থাকা অবস্থায়। আচ্ছা, সো ইট ইজ দ্য সিটিং পজিশন, নট লাইং ডাউন, ঠিক আছে। আচ্ছা, তার কারণ আছে, জেনে রাখো দিকটা, তার কারণ অন্য একটা আছে। যাই হোক, তো পেশেন্টকে কাউন্সিলিং করা সো হলো, যখন তুমি পেশেন্টকে গিলতে বলছো, হ্যাঁ এক্স্যাক্টলি, ভেরি গুড কোয়েশ্চেন। আনকনসিয়াস পেশেন্টের কি হবে? তাহলে আমাদের সেখানে কিছু করার নেই, তাহলে আইদার লাইং ডাউন পজিশনই করতে হবে, না হয় ব্যাক সাপোর্ট দিয়ে করবে। কোনো যদি পেশেন্টের অ্যাটেন্ডেন্ট থাকে তাহলে ব্যাক সাপোর্ট দিয়ে করবে, ঠিক আছে। একদম আনকনসিয়াস পেশেন্টকে জোর করে তোলানোর দরকার নেই, একটু প্রপ আপ করবে, তারপরে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। কিন্তু ইন জেনারেল যদি কনসিয়াস পেশেন্ট হয় তাহলে আমাদের সিটিং পজিশন ইজ দ্য আইডিয়াল পজিশন। তাহলে এটা হলো পেশেন্টের পজিশন। নাও কামিং টু দ্য নেক পজিশন। নেক পজিশন কিরকম হবে বলো বলো বলো। এখানে ম্যাক্সিমাম নেগেটিভ মার্কস হয়ে যায়, সবাই তো মোটামুটি মনে রাখতে পারে যে হ্যাঁ ইট ইজ সিটিং পজিশন, বাট ইট উইল বি ফ্লেক্স পজিশন, রাইট? ফ্লেক্স পজিশন। In intubation, in endotracheal intubation, it will be extended position. তাহলে ডেফিনেটলি এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে রাইলস টিউবে তার ঠিক অপোজিটে করতে হবে। তাহলে আমরা এক্সটেন্ড করছি এক লাইনে ট্রাকিয়াল লাইন আসার জন্য, তাহলে আমরা ফ্লেক্স করব, ট্রাকিয়াটাকে বাইপাস করব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা ফ্লেক্স করছি
যাতে পুরো ইসোফেগাস, নাজোফেরিংস আর আমাদের একটা এইরকম লাইন হয়। যদি ফ্লেক্স না হয় তাহলে এখানে এইরকম হয়ে যাবে। আমরা যদি ফ্লেক্স করি তাহলে এইরকম একটা লাইন হবে, যাতে আমাদের এইরকম নলটা ঢোকাতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে the neck position should be flexed. In endotracheal intubation it should be extension. সেই এক্সটেনশনেরও ভাগ আছে, একটা জয়েন্টে এক্সটেনশন হয়, একটা জয়েন্টে ফ্লেকশন হয়, সেটা আমরা এটি টিউব স্টার্ট করলে তখন ডিসকাশন করব। ওকে, সো নাও কামিং টু দ্য, তাহলে পজিশন হলো কি সিটিং উইথ নেক ফ্লেক্সড, মনে থাকবে, কোনো ভুল হবে না। ইয়েস, নাও কামিং টু দ্য পেশেন্ট প্রিপারেশন। তাহলে সব থেকে আগে পেশেন্টকে অ্যানাস্থেটাইজ করতে হবে, নাহলে হিউজ গ্যাগ রিফ্লেক্স হবে ফার্স্ট অফ অল। নেক্সট স্নিজিং রিফ্লেক্স হবে, তুমি নেজাল মিউকোসাকে ইরিটেট করছো, যদি কটনে যদি এত বেশি স্নিজিং হয় তাহলে এতে স্নিজিং হবে, তাহলে অলদো ইট ইজ এ ব্লান্ট থিং বাট স্টিল ইট ক্যান প্রডিউস স্নিজিং রিফ্লেক্স। তাহলে টু অ্যাভয়েড স্নিজিং অ্যাজ ওয়েল এজ গ্যাগ রিফ্লেক্স অ্যাজ ওয়েল এজ অ্যানাস্থেসিয়া অ্যান্ড টু সাম এক্সটেন্ট স্টেরিলাইজেশন উই পুট লিগনোকেন জেল। তাহলে লিগনোকেন জেল আমরা কি দিয়ে করব? সিরিঞ্জ দিয়ে করব। আমরা 5 ml বা 10 ml সিরিঞ্জে লিগনোকেন জেলটা নেব, সেটা নাকে ভরে দেবো। এবার আমাদের নাক কটা আছে? নাক তো একটাই আছে, কিন্তু নেয়ার কটা আছে? দুটো আছে। তাহলে আমাদের উই হ্যাভ টু অপশনস। তাহলে কোনটা আমরা আগে চুজ করব? এনিবডি? কোনটা আমরা আগে চুজ করব? তাতে দেখতে হবে যে কোনটা বেশি খোলা আছে। ঠিক আছে, এটা খোলা কিভাবে দেখব? একটা স্টিলের টাং ব্লেড এখানে টাচ করব, বা একটা রুই দেব, একটা রুই মানে কটনকে হিন্দিতে রুই বলে, একটা রুইয়ের ফাইবার দেবো, সেটা দিয়ে দেবো কোন দিকটা বেশি নড়ছে, ঝড় কোন দিকে বেশি তুলছে। ঠিক আছে, যেদিকে ঝড় বেশি তুলবে দ্যাট ইজ প্যাটেন্ট, মোর প্যাটেন্ট নস্ট্রিল, এটার উপরে কোয়েশ্চেন এসেছিল, এমসিকিউ কোয়েশ্চেন। তাহলে কোয়েশ্চেনটা হলো এরকম যে দেখা গেল যে লেফট নোজে ঝড় বেশি তুলছে, তাহলে আইডিয়ালি উই শুড পুট ইন দ্য লেফট নস্ট্রিল নাকি রাইট নস্ট্রিল? সেম সাইডে করবো না অপোজিট সাইডে করবো? এনিবডি উইথ সাম ENT নলেজ বলো। বাম দিকে বেশি হাওয়া আসছে, ডান দিকে কম হাওয়া আসছে, তাহলে ডান দিক দিয়ে ঢোকাবো নাকি বাম দিক দিয়ে ঢোকাবো? এমসিকিউ কোয়েশ্চেন ভাই, এমসিকিউ কোয়েশ্চেন, এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে। বলো, মানে যেদিকে কম হাওয়া আসছে সেদিক দিয়ে ঢোকাবো। ওকে, দ্য থিং ইজ দুটো কারণে হাওয়ার কম বেশি হয়। ঠিক আছে, এটা পুরোপুরি ENT টপিক, তবে একটু আমাদের ডিসকাশন করা উচিত। একটা কারণ হলো পার্মানেন্টলি ডান দিকে বেশি হাওয়া আসছে, বাম দিকে কম হাওয়া আসছে। সেই পার্মানেন্ট কজগুলো কি? ডেভিয়েটেড নেজাল সেপ্টাম বা সেপ্টাল স্পা। ইন দ্যাট সিনারিও তুমি যেদিকে কম হাওয়া আসছে সেদিকে যদি ঢোকানোর চেষ্টা করো, তাহলে কি ঢোকাতে পারবে? নেজাল সেপ্টাম ডেভিয়েটেড হয়ে থাকে। অনেক সময় নেজাল সেপ্টামের যে গ্রেড থাকে, এই যদি নোজ হয়, এই যদি নেজাল সেপ্টাম হয়, সেটা কখনো এইরকম হয়, কখনো এইরকম হয়, কখনো এইরকম হয়। তাহলে তুমি এই নখ দিয়ে যদি ঢোকানোর চেষ্টা করো নাক দিয়ে, তাহলে কি এখানে আসতে পারবে? তুমি রিচ করতে পারবে পিছন অব্দি? রিচ করতেই পারবে না। ইট ইজ দ্য মোর কমন সিনারিও, যেখানে ওইদিকে নাক কম প্যাটেন্ট, এদিকে নাক বেশি প্যাটেন্ট থাকবে। তাহলে আইডিয়াল ডিকটাম ইজ টু ইন্ট্রোডিউস দ্য রাইলস টিউব ভায়া মোর প্যাটেন্ট নস্ট্রিল। একদম মনের মধ্যে গেঁথে নাও, অ্যাটলিস্ট নিট পেজে অব্দি তোমাদের মনে রাখতে হবে এটা। তাহলে মোর প্যাটেন্ট নস্ট্রিল দিয়েই আমরা ঢোকাবো। মোর প্যাটেন্ট নস্ট্রিল দিয়ে তাহলে এই দিকটা খোলা থাকবে, যদিও এখানে অনেক হাইপারট্রফি হয়, সেগুলো এখন জানার দরকার নেই, কিন্তু যে দিকটা বেশি প্যাটেন্ট সেদিক দিয়ে আমরা ইন্ট্রোডিউস করবো। আর একটা কারণে ট্রানজিয়েন্ট একটা রিফ্লেক্স হয়, নেজাল রিফ্লেক্স হয়, খুবই ইন্টারেস্টিং, ধিংরাতেও লেখা আছে। প্রত্যেক 4 ঘন্টা পর পর আমাদের একটা নাক খোলে, একটা নাক বন্ধ হয়। পড়েছো না? নিজে এক্সপেরিয়েন্স ফিল করেছো? ওকে, তো সেক্ষেত্রে সেটা অতটা ইম্পর্টেন্ট হবে না, কিন্তু খালি এটুকু জেনে রাখো, সেক্ষেত্রে তো তাহলে কোনো অ্যানাটমিক্যাল প্রবলেমই নেই। তাহলে তুমি এই নাকে ঢোকো, এই নাকে ঢোকো, কোনো ম্যাটার করছে না। কিন্তু যখন এরকম প্রবলেম হবে, তখন যদি অপোজিট নাকে ঢোকো, তাহলে ইউ ক্যান ইন্ডিউস ব্লিডিং, ইউ ক্যান ইন্ডিউস ট্রমা, এবং এই স্পারগুলো অনেক সময় অলরেডি আলসারেটেড থাকে। তাহলে সেটা যদি খুঁচিয়ে দাও, তাহলে প্রফিউজ ব্লিডিং হবে। তাহলে অলওয়েজ
we will introduce via the more patent nostril. ঠিক আছে? আচ্ছা, তাহলে যেদিকে মোর প্যাটেন্ট সেদিকে আমরা সিরিঞ্জ দিয়ে লিকুইড এলজিডি ঢুকিয়ে দিলাম। আস্তে আস্তে ঢুকাবো, বেশি জোরে ঢুকালে, এবং অনেক সময় আমরা কি করি, বেশি ঠান্ডা লিকুইড জেলি দেবো না, তাতে স্নেজিং রিফ্লেক্স হতে পারে। আমরা নর্মাল টেম্পারেচার লিকুইড জেলি দিয়ে ঢুকিয়ে দিলাম, যেদিকটা বেশি ফাঁকা সেদিকে ঢুকিয়ে দিলাম। এরপর আমাদের টিউবটা হাতে নিলাম, গ্লাস ভরে নিয়েছি, টিউবটা ল্যাপ পেতে, ঠিক আছে? তো গরমকালে বিশেষ করে সমস্যা হয় যে ল্যাপ পেতেই থাকে। এই ল্যাপ পেতে থেকে একটু স্টিপ করার একটা প্রসিডিউর আছে। কি করলে স্টিপ করব? গরম করলে স্টিপ হয়ে যায়। একটা প্লাস্টিকের পেনকে যদি গরম করো, সেই স্টিপ হবে না, গলে যাবে। তাহলে আমরা ফ্রিজে রাখবো, যদি ফ্রিজে রাখি তাহলে এটা একটু স্টিফ হয়ে যাবে। এগুলো জাস্ট স্মল থিংস, লাইফে আর কখনো কেউ তোমাকে জিজ্ঞেস করবে না, আই ক্যান গ্যারান্টি ইট, কারণ আমি নিজেও এগুলো ফেস করিনি কোয়েশ্চেনগুলো, কিন্তু জাস্ট তোমাদের জেনে রাখা ভালো। টু ইনক্রিজ দ্য স্টিফনেস অফ দিস টিউব আমরা এটাকে ফ্রিজে রাখতে পারি, তাহলে এটা একটু কড়া হয়ে যাবে, ঠিক আছে? তো যা হোক, স্টেপ করা হোক বা না হোক, আমরা রাইলস ট্রিটমেন্ট এবার ইনসারশন করব। এবার আমার কোয়েশ্চেন হলো, ইনসারশন কিভাবে করব? এই জেলি দিয়ে দিয়েছি, নাকের মধ্যে জেলি ঢুকিয়ে দিয়েছি। এবারে ইনসারশনের যে ডাইরেকশনটা, সেই ডাইরেকশনটা যেভাবে আমি সিরিঞ্জ দিয়েছি সেভাবে রাখবো, নাকি তার পারপেন্ডিকুলার রাখবো? কতজন আছো সেভাবে রাখার পরে, কতজন আছে পারপেন্ডিকুলার রাখার পরে? দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। ছবি এঁকে বোঝাতে হবে। হ্যাঁ, এই ধরনের পেশেন্টের, আমি তো ছবি আঁকতে ভালো পারি না, এনিওয়ে এই ধরনের পেশেন্টের নাক, ঠিক আছে? আচ্ছা, তো এবারে আমার যে রাইলস টিউবটা, সেটা আমি এইভাবে এই ডাইরেকশনে ঢোকাবো নাকি এই ডাইরেকশনে ঢোকাবো? কোন ডাইরেকশনে ঢোকানো ভালো হবে? এইভাবে ঢুকে, এভাবে সিরিঞ্জটা ঢোকানো হয়েছে, এইভাবে ঢুকিয়ে দিলাম, চলে গেল। ট্র্যাকটা এইরকম, তাহলে আমাদেরকে এইভাবে ঢোকাতে হবে। এবারে এইভাবে ঢোকানোর জন্য আমাদের এই নাকের এটাকে কি করতে হবে? আমাদের আরেকটা হাত তো ফ্রি আছে, তাহলে এইখানে প্রেসার দিয়ে এইটাকে এরকম করে নিতে হবে, এপ নোজ করে নিতে হবে। আমাদের নোজ সামনের দিকে ঝোঁকানো, তাহলে উঁচু করে এপের যে নোজ থাকে, আদার প্রাইমেটস তাদের নোজ তাদের মধ্যে করে নিতে হবে। তাহলে এখানে তুমি দুটো গুয়া দেখতে পাবে, সেই দুটো গুয়ার মধ্যে একটা গুয়াতে ঢুকিয়ে দিতে হবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি ইনফিরিয়র টার্বিনেট বরাবর রাইলস টিউবটা ঢোকাতে পারবো। দেখো অ্যানাটমিটা আমি একটু এখানে বলার চেষ্টা করেছি, ওই কারণে এটা জ্বলে না লালটা। দেখো এইখানে যদি আমরা এইভাবে ঢোকাতাম, তাহলে উপরে গিয়ে ক্রিব্রিফর্ম প্লেটকে হিট করতো, এবং তার আগে অনেকগুলো বাইপাসকে ইনজুরি করতো, ইনফিরিয়র টার্বিনেট, মিডল টার্বিনেট, সুপিরিয়র টার্বিনেট সবাইকে ইনজুরি করতো। তারপরে ক্রিব্রিফর্ম প্লেটকেও ইনজুরি করতে পারে, কারণ দ্যাট ইজ অলসো পোরাস স্ট্রাকচার, খুব একটা ভালো শক্ত হাড় ওখানে নেই, তাহলে সেটাও ইনজুরি করতে পারে। আর যদি আমরা এটা আখের টিপটা এভাবে উঁচু করে ধরি, তাহলে এই পাত্র পুরো সোজা হয়ে যাচ্ছে, তাহলে আমরা ডাইরেক্টলি এইখান থেকে এইভাবে ঢুকিয়ে দেবো। So this is the ideal way to introduce perpendicular to the floor of the nose. Typical phrase টা হবে parallel to the floor of the nose, parallel to the floor of the nose, not in line with the nasal bridge. যে নাকের যে ব্রিজটা সেই ব্রিজের লাইনে নয়, পারপেন্ডিকুলার এবং প্যারালাল টু দা nasal floor, ঠিক আছে? ওকে, তো তারপর আমরা ঢুকিয়ে দিয়েছি, যেই গিয়ে এইখানে হিট করবে, আমরা নলটা ঢুকিয়ে দিয়েছি, যেই এখান থেকে এইখানে তো স্নিজিং রিফ্লেক্স হতো একটু আধটু, কিন্তু যেটা একটা ব্লান্ট অবজেক্ট অত বেশি হবে না। ঢুকিয়ে দিয়েছি, একটু পেন হতে পারে। যেই এখানে টাচ করবে, এখানে কি আছে? এখানে ফ্যারিঞ্জিয়াল মিউকোসা আছে, সেখানে ভেগাস সাপ্লাই আছে, গ্লসোফ্যারিঞ্জিয়াল সাপ্লাই আছে, 9, 10, 11 সাপ্লাই আছে, তাহলে দিস উইল ইন্ডিউস গ্যাগ রিফ্লেক্স। এন্ড সেই রিফ্লেক্সের স্টিমুলাসটা খুব সিভিয়ার, সেটা কিন্তু নর্মাল কোনো স্টিমুলাস না, একটু না, তাহলে একটা সিভিয়ার গ্যাগ রিফ্লেক্স হবে। যেই সিভিয়ার গ্যাগ রিফ্লেক্স হবে তখন এটা ঢোকাতে পারবে না, এটা কনস্ট্রিক্ট করবে, চেপে ধরবে। তাহলে এই কারণে পেশেন্টকে কাউন্সেলিং করা দরকার।
গ্যাগ রিফ্লেক্স টু সাম এক্সটেন্ট ইনভলান্টারি, বাট ভলান্টারিলি তুমি গ্যাগ রিফ্লেক্সের ইন্টেন্সিটি কিছুটা কমাতে পারো। এই কারণে পেশেন্ট কাউন্সেলিংটা দরকার। অ্যান্ড তার সাথে যখন ওই জায়গাতে গ্যাগ রিফ্লেক্স হবে তখনই ওই যে এক গ্লাস জল রেখেছিলাম তাতে স্ট্র দেওয়া ছিল, সেই স্ট্র দিয়ে তুমি টানতে বলবে, ক্লিয়ার ফ্লুইড দেবে, জুস দেবে না, অন্য কিছু দেবে না, কারণ তাতে যেটা আমি অ্যাসপিরেট করবো সেটা ঘেটে যেতে পারে। তাহলে ক্লিয়ার ফ্লুইড জল দিয়ে আমরা তাকে শিফট করে ঢোক গিলতে বলবো। ঢোক গিললেই কি হবে, সোয়ালিং রিফ্লেক্স হবে, তাহলে যেটা ওইখানে এসছে সেটা নিচের দিকে প্রডিউস করতে পারবে তুমি, তখনই আস্তে আস্তে সেটা গিলে 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 বাই পেশেন্টস এফোর্ট চলে যেতে পারে নির্দ্বিধায়। সো দিস ইজ সোয়ালো টেকনিক, এটাকে বলে সোয়ালো টেকনিক। আর একটা টেকনিক আছে সেটাকে বলে নো সোয়ালো টেকনিক। নো সোয়ালো টেকনিকেও পেশেন্টের যে ভলান্টারি কন্ট্রোল সেটাকে একটু ইনক্রিজ করা হয়। তার সাথে এটা আমরা যে ইন্ট্রোডিউস করছি ওই নাজোফ্যারিংসে এসে দেখো দুটো রাস্তা আছে, একটা হলো এইটা যেটা ইসোফেগাসে চলে যাচ্ছে, আর একটা হলো এইটা সামনের দিকে ল্যারিংসে চলে আসছে। আমাদের সর্বতভাবে প্রচেষ্টা করতে হবে যাতে কোনোভাবে এটা ট্রাকিয়াতে না যায়। তাহলে ট্রাকিয়া ক্লোজ করার সব থেকে ভালো উপায় কি, ল্যারিংসকে ক্লোজ করা। ল্যারিংসের ওয়াচডগকে সরি এপিগ্লটিস, তাহলে আমরা যদি এপিগ্লটিসকে ল্যারিংসের উপরে এরকম করে চাপিয়ে দিতে পারি তাহলে ওই রাস্তাটা ক্লোজ হয়ে গেল। সেটা কিভাবে চাপাবো, সেটা আমরা পেশেন্টকে বলবো ডিপ ইন্সপিরেশন নিয়ে ব্রেথ হোল্ড করতে। ডিপ ইন্সপিরেশন না হলে তাহলে ফুসফুসে অক্সিজেন চলে গেল, হাওয়া চলে গেল, তারপরে ব্রেথ হোল্ড করতে বলবো। তাহলে যখনই ব্রেথ হোল্ড হবে তখনই কি বন্ধ হয়ে গেল, এপিগ্লটিস দিয়ে বন্ধ হয়ে গেল ল্যারিংসটা, তাহলে আর ওদিকে যাওয়ার চান্স কমবে, একদম মিনিমাম জিরো হবে না, কারণ তুমি বেশি ফোর্স দিলে সেটাকেও পার হয়ে চলে যেতে পারে, কিন্তু চান্সটা মিনিমাইজ হবে এটুকুই। তাহলে এটা একটা নতুন কনসেপ্ট রিলেটিভলি, সোয়ালো ভার্সাস নো সোয়ালো টেকনিক। সোয়ালো টেকনিক আমরা এতদিন অবধি আমরা ইন্টার্নশিপে সোয়ালো টেকনিক ইউজ করেছি, আর আমাদের ওই ভিড় ভাটার মধ্যে এক গ্লাস জল স্ট্র এগুলো সম্ভব হতো না, আমরা পেশেন্টকে চিল্লাতাম গেলো গেলো গেলো। ঠিক আছে, যদি সময় পাও তাহলে অবশ্যই পেশেন্টকে একটু পানি দেবে, যেটা আলাদা করে তোমাকে বলতে না হয়। ও যখনই সিপস অফ ওয়াটার নেবে তাতে লুব্রিকেশনও হবে, তার সাথে পেশেন্ট সোয়ালো রিফ্লেক্স হবে, তারপরে নিজে থেকে সেটা ইসোফেজিয়াল ট্র্যাক্টে ঢুকে যাবে এবং আলটিমেটলি রিচ করবে। তুমি পুশ করছো, করতে 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 দেখে গেলে যে 50 সিসি চলে গেল, 50 সিসি যেই চলে গেল তাহলে তুমি শিওর, নট শিওর পারসেন্ট, তুমি অ্যাটলিস্ট অ্যাসিওর কি আমি 50 সিসি ভেতরে ঢোকাতে পেরেছি। সেটা ইসোফেগাস হতে পারে, ট্র্যাকে হতে পারে, সব কিছুই হতে পারে, কি হতে পারে আমরা পরে দেখছি আরো। তো সেক্ষেত্রে আমাদের তখন 50 সিসি, তাহলে 50 সিসি আমি গ্যাস্ট্রিক কার্ডিয়াতে আসলো বা ফান্ডাসে হলো, আমরা আরেকটু গ্যাস্ট্রিক বডি বা অ্যান্ট্রামের দিকে ইউজুয়ালি এটা রাখি, কারণ আমরা তো যখন সিটিং পজিশনে থাকছি বা এমনি ফুডটা তো নিচের দিকে থাকে বেশি, উপরের দিকে থাকে না। উপরের দিকের মেন কাজ হলো ইমিডিয়েট যে তুমি যখন খাবার খাচ্ছ সেই পার্টটা ডিস্টেন্স করে খাবারটাকে অ্যাকোমোডেট করা, কিন্তু চার্নিং বা মোস্ট অফ দ্য ডাইজেশন পার্ট স্টমাকের নিচের পার্টে হয়, বডি এবং নিচের পার্টে হয়। তাহলে নিচের পার্ট অবধি আমাদেরকে এটা ইন্ট্রোডিউস করার একটা টার্গেট রাখতে হবে। তাহলে আমরা মোটামুটি 60 ইন বিটুইন 50-60 বা অ্যাট দ্য পয়েন্ট অফ 60 আমরা এটা ইন্ট্রোডিউস করে তারপরে এটাকে ফিক্স করবো। ঠিক আছে, আচ্ছা এবারে পুরোপুরি ফিক্স করার আগে আমাদের কনফার্ম করতে হবে, ধরো না 60 সেন্টিমিটার ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে দেওয়ার পরে আমাদের কনফার্ম করতে হবে যে এটা স্টোমাকে গেল নাকি ট্রাকিয়াতে গেল। কিভাবে বুঝবো স্টোমাকে গেল নাকি ট্রাকিয়াতে গেল? হ্যাঁ বলো বলো। হ্যাঁ এক্স্যাক্টলি, তো এখানে এই প্রসিডিউর এই মহিলাকে পড়ানো হচ্ছে, বিষ খেয়েছিল। ঠিক আছে, আচ্ছা সোয়ালো ভার্সেস নো সোয়ালো টেকনিক সেটা আমরা ডিসকাশন করেছি। ফিক্সেশনটা আছে, আমরা ফিক্সেশনটা পরে আসছি। নাও কামিং টু কনফার্মেশন, আগে কনফার্ম করবো তারপরে তো ফিক্স করবো, নাহলে তো আবার খোলে আবার কনফার্ম করতে হবে, তাই না? তো আগে আমরা কনফার্ম দ্য লোকেশন অফ এনজিটি। তো গোল্ড স্ট্যান্ডার্ড যদি জিজ্ঞেস করা হয় এমসিকিউতে বা পরীক্ষার হলে, গোল্ড স্ট্যান্ডার্ড ইজ টু ডু এক্স-রে। আমরা এক্স-রে করে নেবো, রেডিওগ্রাফ করে নেবো, দিয়ে যদি দেখি যে টিপটা গ্যাস্ট্রিক ফান্ডাসে আছে বা স্টোমাকে আছে বা ডায়াফ্রামের নিচে আছে, উই আর শিওর it is not in the trachea, it is not in the oral cavity or nose cavity, সেখানে কয়েলিং হয়ে যায়নি, আমাদের স্টোমাক অবধি রিচ করেছে, আইডিয়াল পজিশনে চলে এসেছে, তাহলে ইট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড ইজ এক্স-রে বা রেডিওগ্রাফ। আচ্ছা এই গোল্ড স্ট্যান্ডার্ড ছাড়াও কিছু ওয়ে আছে যেটা আমরা মোস্ট কমনলি করে থাকি, সেটা হলো এয়ার পুশ, যেটা বলছিল তমজিৎ, যে আমরা ওই ইন্ট্রোডিউস করার পরে যদি স্টোমাকে কিছু না কিছু ফ্লুইড থাকেই, তাহলে আমরা এই 10 সিসি সিরিঞ্জ, কি নাম তোমার,
10 সিসি সিরিঞ্জের কাজ এখানে আসছে। আবার সেই 10 সিসি সিরিঞ্জে হাওয়া নেব, সিম্পল হাওয়া, আমরা ফোরেজ ক্যাথেটারে হাওয়া নিতে পারছিলাম না, এখানে আমরা হাওয়াই নেব, হাওয়া নিয়ে জোরে পুশ করব। এবার জোরে পুশ করলে কি হবে, এই যে ইয়েগুলো আছে, ওপেনিংগুলো আছে, সেই ওপেনিংগুলো দিয়ে হাওয়া বেরোবে এবং তাতে যদি মিউকাস বা ফ্লুইড থাকে তাহলে একটা বুড়বুড় বুড়বুড় আওয়াজ হবে, বাবলিং সাউন্ড হবে। সেই বাবলিং সাউন্ডটা আমরা এখানে স্টেতে বসালেই শুনতে পাবো, অনেক সময় বাইরে থেকে শোনা যায়, স্টেতে না বসালেও শুনতে পাবো। তাহলে উই আর শিওর কি দিস ইজ in the stomach. In most of the cases, not in 100% cases, 99.999% cases আমরা শিওর যেটা স্টোমাকে আছে। এবার এটা অনেক সময় ফলসলিও হতে পারে, যদি পেশেন্টের নিউমোনিয়া থাকে, পুরো এরোবনক্রিয়াল ট্রিতে পাস থাকে, তারপরে যদি তুমি এয়ার ঢুকো তাহলে পাসের মধ্যে হতে পারে, বাট ইট ইজ ভেরি রেয়ার সিনারিও। ঠিক আছে, মোস্ট অফ দ্য কেসেস আমরা এভাবেই কনফার্ম করি। 10 ml সিরিঞ্জে হাওয়া ভরবো, এই 10 ml সিরিঞ্জের এত অভাব হয়ে যাচ্ছে কেন তারিফ? 10 ml সিরিঞ্জ এখানে হাওয়া ভরবো, এই পার্টটা যদি এই জলের বোতলের মধ্যে ঢোকানো থাকে, তাহলে যেই 10 ml হাওয়াটা জোর করে পুশ করব, তখন এখানে কি হবে, বাবল হবে, তাহলে স্টোমাকের মধ্যেই সেই বাবল হবে, তাহলে সেই বাবলিং এর যে আওয়াজ, সেই আওয়াজটা আমি স্টেথো বসালে শুনতে পাবো। তাহলে আইদার ইউ ইয়োরসেলফ বা তোমার কোনো একটা বন্ধু, তাকে তুমি বলবে তুই এটা কর, বা আমি অনেক সময় পেশেন্টের অ্যাটেন্ডেন্টকে বলতাম আপনি এটা জোরে পুশ করুন, যদি আমি শুনে নিই তাহলে ইট ইজ ইন দি স্টোমাক, উই আর অ্যাসিওর্ড নাও উই ক্যান ফিক্স দ্য রাইলস টিউব। ফিক্স না করলে তো আবার পেশেন্ট নাক দিয়ে হাত দিয়ে টেনে বের করে দেবে বা বমির সাথে বেরিয়ে আসবে, তাহলে ফিক্স করতে হবে। সেই ফিক্সেশনটা কিভাবে করছি পরে আসছি। হ্যাঁ, তবুও তুমি গাস অফ এয়ারের সাউন্ড পাবে, গাস অফ এয়ারের সাউন্ড পাবে, কারণ যদি খালি থাকে তাহলে তো চেপটে থাকবে, সেখানের মধ্যেই একদম পুরো তো ড্রাই কিছু থাকে না, সেখানে কিছু না কিছু ফ্লুইড থাকবেই, সেটা স্টোমাকের এমনি নর্মাল যে সিক্রেশন, বেসলাইন সিক্রেশন, সেটা তো থাকবেই, সেটার জন্য তুমি সাউন্ড সবসময় কিছু না কিছু একটা পাবে। সেই সাউন্ডের ইন্টারাকশনটা চেঞ্জ হতে পারে, যদি ফ্লুইড থাকে তাহলে এক ধরনের আওয়াজ হবে, যদি কিছু না থাকে তাও তুমি একটা সাউন্ড পাবে। ঠিক আছে, পোস্ট অপারেটিভ পেশেন্টের ক্ষেত্রে যেমন কিছু পাওয়া যায় না। হ্যাঁ, ওটা বাইপাস করবো কেন? হ্যাঁ, ওটা থ্রু ছাড়া কোথা দিয়ে যাবে? হ্যাঁ, মানে যে প্রেশারটা আছে সেটা ইউজুয়ালি 15 মিলিমিটার এইচজি বা 15 to 30 মিলিমিটার এইচজি বলা, ম্যাক্সিমাম 40 মিলিমিটার এইচজি। 40 মিলিমিটার এইচজি তোমাকে পুশ করে পার হতে হবে। এটা একদম ভালো কোশ্চেন বলেছো, পুশ করে পার হতে হবে। আর তুমি যদি ভাগ্যবান হও, তোমার যখনই ইসোফেগাসের মিড ইসোফেগাসে কোনো একটা পার্টিকেল থাকবে, সেটা ইভেন এয়ারও হতে পারে, তার সঙ্গে সঙ্গে রিফ্লেক্সলি লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার রিল্যাক্স করবে। তাহলে তুমি ওই সময়ের মধ্যে যদি ওখানে রিচ করতে পারো, ইউজুয়ালি 4 সেকেন্ড হয়, 3 সেকেন্ড 4 সেকেন্ড এরকম, 4 সেকেন্ডের কম হয় না, 4 সেকেন্ডের বেশি হয়। তাহলে ওই 4 সেকেন্ডের মধ্যে তুমি যদি ওখানে রিচ করতে পারো, তাহলে তো ওটা খোলায় পেয়ে যাচ্ছ, তাহলে উইদাউট রেজিস্ট্যান্স তুমি চলে যাবে। যদি খোলা না পাও, উইথ রেজিস্ট্যান্স ঢোকাবে। এত এন্ডোস্কোপি কোলোনোস্কোপি হচ্ছে, এন্ডোস্কোপি হচ্ছে বিশেষ করে, সেক্ষেত্রে আমাদের একটু পুশ করতে হয়। ঠিক আছে, ঠিক কোশ্চেন, ভালো কোশ্চেন। আচ্ছা, নাও দ্য থার্ড পয়েন্ট ইজ পিএইচ মেট্রিক। গ্যাস্ট্রিক স্টোমাক, সরি স্টোমাকে গ্যাস্ট্রিক পিএইচ কম হবে, ইট ইজ ইউজুয়ালি লেস দ্যান 5। তাহলে যদি আমাদের হাতে কোনো একটা লিটমাস পেপার থাকে বা পিএইচ সেন্সিটিভ কোনো স্ট্রিপ থাকে, সেটা দিয়ে যদি আমি চেক করে দিই যে পিএইচ 4.5 বা 3, তাহলে উই আর 100% শিওর, কারণ বডির আর কোথাও অত লো পিএইচ থাকে না। লো পিএইচ থাকে অন্য একটা জায়গাতে, কোথায় থাকে লো পিএইচ? স্টোমাক ছাড়া আর কোথায় লো পিএইচ থাকে? এনিবডি? হাউসিপস ল্যাকুনি নাম শুনেছো? রবিনসের হাউসিপস ল্যাকুনি, বোন রিজার্ভশন, বোন রিজার্ভশনে হাউসিপস ল্যাকুনি থাকে, সেখানে লোকালি পিএইচ অনেক কম থাকে। এক্স্যাক্টলি, হ্যাঁ 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 হ্যাঁ, অস্টিওক্লাস্টে যেখানে বোন রিজার্ভশন হয়, সেখানে অ্যাসিড পেপটিডেজ কাজ করতে হবে, অ্যাসিড ফসফেটেজ কাজ করতে হবে, সেই কারণে পিএইচটা অ্যাসিডিক করতে হয় ওখানে, সেইখানে লোকালি অনেক কম পিএইচ থাকে, কিন্তু সেটা তো আমরা এখন ভাববো না। স্টোমাকের পিএইচ যদি স্ট্রিপ লিটমাসে ওখানে অ্যাসপিরেট করলাম, এইখান দিয়ে অ্যাসপিরেট করলাম, একটু ফ্লুইড নিলাম, সেই ফ্লুইডের পিএইচ টেস্ট করলাম, পিএইচ যদি লেস দ্যান 5 থাকে, উই আর শিওর কি ইট ইজ ইনসাইড দ্য স্টোমাক ইন জেনারেল সিনারিও। তার কি হতে পারে? ক্যাপনোগ্রাফি হতে পারে। যদি ইটি টিউবে থাকে, তাহলে তো আমরা কার্বন ডাইঅক্সাইডের কমা বাড়া দেখতে পাবো, তাহলে আমরা ক্যাপনোগ্রাফি দিয়েও ডায়াগনোস করতে পারি। লাস্টে ম্যানোমেট্রি, ঠিক একই রকম ভাবে ম্যানোমেট্রির প্রেসারে, এই নলের মধ্যে যদি আমি ম্যানোমেট্রি অ্যাটাচ করে দিই, তাহলে যদি এটা ট্র্যাকিয়াতে থাকে, তাহলে ইন্সপিরেশনের সময় এক ধরনের প্রেসার পাবো, এক্সপিরেশনের সময় এক ধরনের প্রেসার পাবো। কিন্তু যদি এটা স্টোমাকে থাকে, তাহলে স্টোমাকের যে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার ম্যাক্সিমাম হয়তো 7 মিলিমিটার বা 8 মিলিমিটার বা 10 মিলিমিটার এইচজি, সেটুকুই পাবো, কোনো ভ্যারিয়েশন পাবো না ইন্সপিরেশন এক্সপিরেশনে।
তাহলে এগুলো এক্সটেন্সিভ মডালিটি যেগুলো আইসিইউ সেটআপে হয়, এগুলো আমাদের অতটা মনে রাখার দরকার নেই, কিন্তু ফর এক্সাম পারপাস এগুলো আমাদের মনে রাখতে হবে। এমসিকিউতে এই 4খানার মধ্যে 3খানা অপশন থাকবে, অন্য আরেকখানা অপশন বলবো ভং ভাং কিছু একটা থাকবে, তাহলে তুমি এই 3খানা অপশন যদি জানা থাকে তাহলে তুমি অ্যানসারটা ভুল করবে না। সো হোয়াট ইজ দ্য আইডিয়াল ওয়ে টু ডিটেক্ট দ্য লোকেশন অফ Ryle's tube is gold standard is X-ray, right? Okay, now coming to fixation. আচ্ছা, ফিক্সেশন দেখো আমরা যেটা করি এখানে, আগে এগুলো এরকম পাওয়া যায় এমনি প্রাইভেট সেটআপে এগুলো পেতে পারো, কিন্তু গভর্নমেন্ট সেটআপে আমরা যে ডাইনাপ্লাস থাকে সেই ডাইনাপ্লাসটার এরকম একটা স্ট্রিপ কাটি, সেই স্ট্রিপটা এত দূর অবধি আবার ছাঁদা করা হয়, এরকম একটা স্ট্রিপ কেটে নেওয়া হয়, এত দূর অবধি ছাঁদা করা দেওয়া হয়, দিয়ে নাকের উপরে এই পুরো স্ট্রিপটা বসাতে হবে, কিন্তু এই একটা স্ট্রিপ আমি আলাদা করে বসাবো না। তাহলে এই স্ট্রিপটা নাকের বাম দিকে বসলো, এই স্ট্রিপটা নাকের ডান দিকে বসলো, আর এই যে স্ট্রিপটা এখানে যে রাইলস টিউব নাক দিয়ে বেরোচ্ছে সেই রাইলস টিউবের গায়ে এভাবে জড়িয়ে দিলাম, তাহলে রাইলস টিউব ফিক্সড হলো, নেজাল ব্রিজও ফিক্সড হলো। এবারে স্পেশালি কোন একটা পেশেন্ট যে প্রস্ট্রেটেড পেশেন্ট, যে সিভিয়ারলি সিক পেশেন্ট, তার কি হয় ইনকিউজ সেবেসিয়াস সিক্রেশন হয়। তোমরা যদি বেশি জার্নি করো তাহলে নাকে প্রচুর ঘাম জমে এবং তার সাথে তেল জমে, তাহলে সেই তেলটা অবশ্যই রিমুভ করতে হবে, না হলে যতই বসাও কাজ হবে না, আঠা কাজ করবে না, সেটা ওয়াইল্ডলি হয়ে যাবে। তাহলে সেটা করার উপায় কি, একটা অ্যালকোহলে কটন চুবিয়ে যদি নাজাল ব্রিজটা তুমি মুছে নাও তাহলে তেল ক্লিয়ার হয়ে যাবে, তারপরে তুমি দেখছো ঠিক বসাতে পারবে। এই যে এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ, এটা যদি ঠিকঠাক না করো তাহলে নাকের উপরে নাজাল ব্রিজের উপরে লিকোপ্লাস বসে কিছু লাভ হবে, কিছু লাভ হবে, ঠিক আছে। এই কারণে ফিক্সেশনটা সব থেকে না ইম্পর্টেন্ট পয়েন্ট। নাও কামিং টু দ্য কমপ্লিকেশন, দেখো যদি ঠিকঠাক পজিশন আমরা না করতে পারি তাহলে কি হবে, এই রাইলস টিউবটা কোথায় গিয়ে ঠেকেছে দেখো, ইসোফেগাস কি এরকম আসে, এই সামনে থেকে এইদিকে চলে আসে না, দেখো একদম লেফট লাঙে চলে গেছে, লেফট ব্রঙ্কাস হয়ে একদম টিপটা এইখানে চলে এসছে এবং সেই রিজনটাতে একটা নিউমোনিয়া হয়ে গেছে, দেখো এদিক কালো এদিক সাদা, তাহলে ওই জায়গায় কনসলিডেশন হয়ে গেছে। সো দিস ইজ টোটালি হেটেরোজেনিক কনসলিডেশন and that is due to wrong positioning of Ryle's tube. একটা উপায় আছে যে জাস্ট বিফোর পাসিং বিয়ন্ড 15 সেন্টিমিটার or 20 সেন্টিমিটার তুমি এনশিওরড হয়ে যেতে পারবে whether we are in the stomach, whether we are in the esophagus or trachea। তার প্রুফ হলো, স্পেশালি যদি শীতকাল হয় তাহলে এটা আরো সহজ হয়, যে তোমার যে লুমেনটা সেটা ঠান্ডা আছে, এই এক্স্যাক্টলি এই লুমেনটা ঠান্ডা আছে, যে যখনই তোমার রেসপিরেটরি এক্সহেলেশনের যে এয়ারটা যদি এর মধ্যে আসে তাহলে সঙ্গে সঙ্গে এখানে মিস্ট ফর্ম করবে, সাদা মিস্ট ফর্ম হবে, শীতকালে দেখবে বিশেষ করে গ্লাসে বা ঠান্ডা সারফেসে মিস্ট ফর্ম হয়, তাহলে সেই মিস্ট ফর্মিং তুমি যদি দেখতে পাও তাহলে ইউ আর নিয়ারলি শিওর কি তুমি রং এন্ট্রি করেছো। বা যদি পেশেন্টের কাফ হয়, কাশি হতে হয়, ভিগোরাস ভায়োলেন্ট কাফিং হয়, কাফ রিফ্লেক্স কোথা থেকে হয়, রেসপিরেটরি এয়ারওয়ে থেকে হয়, তাহলে দ্যাট অলসো ইন্ডিকেটস রং এন্ট্রি। যদি পেশেন্টের কথা বলার ক্ষমতা হারিয়ে যায়, প্যাসপেসে ভয়েস হয়ে যায়, তার মানে তুমি ভোকাল কর্ডের দুই সাইডের মাঝে কিছু একটা বাধা রেখে দিয়েছো, ওয়েজিং করে দিয়েছো, তাহলে দ্যাট অলসো ইন্ডিকেটস রং এন্ট্রি। তাহলে এগুলো জাস্ট তোমাকে একটা আইডিয়া দেবে যে তুমি রং এন্ট্রি করে ফেলেছো। তাহলে তুমি আবার কোনটা মিস্ট, আমাদের এক্সেলেশনে কি কি থাকে, নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, আর কি থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, আর কিছু থাকে না, ওয়াটার থাকে, ওয়াটার ভেপার থাকে, সিগনিফিকেন্ট ওয়াটার ভেপার থাকে। সেই ওয়াটার ভেপারটা যেই বাইরে ঠান্ডা নলের সংস্পর্শে আসবে তখন কি হবে, মিস্ট ফর্ম করবে। তো অ্যাটলিস্ট যে পার্টটা নাকের বাইরে আছে সেখানে যদি দেখে মিস্ট ফর্ম করছে তাহলে তুমি শিওর হয়ে যাবে যে তুমি ট্র্যাকিয়াতে এন্ট্রি করে গেছো, তখন তুমি আবার বের করে আবার ঢোকানোর চেষ্টা করবে, ঠিক আছে। এটা যতটা সহজ মনে হচ্ছে ততটাই কঠিন। তোমরা যখন one of the most hated job in internship, one of the most hated job, ঠিক আছে। ওকে, যখন আমার ইন্টার্নশিপ শেষ হলো তখন আমি মেডিসিন ইন্টার্নশিপে আশ্বস্ত হয়েছিলাম যে অ্যাটলিস্ট আমাকে রাইলস টিউব করতে হবে না। নাও সি দিস, পেশেন্টের ট্রান্সস্পেনয়েডিয়াল সার্জারি হয়েছে, ঠিক আছে। ট্রান্সস্পেনয়েডিয়াল সার্জারি কিসের হয়, পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি অ্যাডেনোমার এক্সিশনের জন্য ট্রান্সস্পেনয়েডিয়াল সার্জারি, বা যদি ক্রেনিওফ্যারিঞ্জিওমা হয় তাহলে ট্রান্সস্পেনয়েডিয়াল সার্জারি করতে হয়, করা হয়েছে। তুমি ইন্টার্ন, তোমাকে বলেছে ওই পেশেন্টের রাইলস টিউব পড়াতে হবে,
হ্যাঁ জাস্ট ডিউটি শেষের দিকে তাড়াহুড়ো করছে, কোনো রকমে গিয়ে ঢুকে চলে এসেছে ফিক্স করে। অ্যান্ড পেশেন্ট অলরেডি পোস্ট অপারেটিভ পিরিয়ডে আছে, আনকনসিয়াস আছে, অ্যান্ড দেখছো ফ্লুইড যাচ্ছে না, পানি যাচ্ছে না, কিছুই যাচ্ছে না, অ্যাসপিরেশনে ক্লিয়ার ফ্লুইড আসছে যেটা সিএসএফ এর মতো লাগছে। সো দিস ইজ আ ইন্ট্রাসেরিব্রাল লোকেশন অফ। আর কি কি কারণে হতে পারে? যদি কোনো ফ্র্যাকচারের পেশেন্ট, রোট্রপিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট হয়, যদি করে কিউবিফর্ম প্লেট ফ্র্যাকচার হয়, তাহলে তাদের ক্ষেত্রে এই রিস্কটা থেকে যাচ্ছে। এবং এই রিস্কটা কখন বেশি হবে? যদি ডাইরেকশনটা এইভাবে করি, আমরা ভুল করি। যদি এখানে করি তাহলে কখনো অ্যাটলিস্ট এরকম ল্যান্ড আপ করতো না পেশেন্ট। এইভাবে করলে তাহলে কতগুলো স্টেপে রং জিনিস হচ্ছে। এইভাবে করবে না কখনো, নাকটা তুলে ধরে এইভাবে ইন্ট্রোডিউস করতে হবে। আচ্ছা, সো এই দুখানা কমপ্লিকেশনস হলো। এরপরে কামিং টু দ্য কমপ্লিকেশনস। কি কি কমপ্লিকেশনস? নোজ ব্লিড হতে পারে যদি তুমি ওই প্যাটেন্সি চেক না করো, যেদিকে কম প্যাটেন্ট সেদিকে জোর করে ঢুকিয়ে যাচ্ছ, সেখানে ডিএনএস আছে, স্পার আছে, সেখান থেকে ব্লিডিং হতে পারে। বা অনেক সময় এমনি এই যে ধারগুলো আছে সেগুলোর জন্য সেগুলোতে নেজাল মিউকাসে ছিঁড়ে যায়, দিয়ে অনেক সময় ব্লিডিং হয়। ইট হ্যাপেন্স, রাইট? তারপরে শর্ট থ্রোট হতে পারে ডেফিনেটলি, অ্যান্ড রেনাল ইসোফেজিয়াল পারফোরেশন হতে পারে, পালমোনারি অ্যাসপিরেশন হতে পারে। ইট ইনক্রিজেস দ্য চান্স অফ পালমোনারি অ্যাসপিরেশন, এটা মনে রাখবে। তার কারণ কি? এনিবডি? কেউ ইন্টারেস্টেড ইন ফিজিক্স? এনিবডি ইন্টারেস্টেড ইন ফিজিক্স? নপ 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 নপ। এটা যদি স্টোমাকে লাগানো থাকে, এই নাক দিয়ে আমার উপরে চলে আসছে, আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ঠিক আছে, সবকিছু প্যাটেন্ট আছে, ইট ইনক্রিজেস দ্য চান্স অফ অ্যাসপিরেশন। হাউ? অ্যাসপিরেশন মানে কি? গ্যাস্ট্রিক কন্টেন্ট ট্রাকেতে চলে যাওয়া, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নর্মালি যে ইসোফেগাস সেটা কি ক্লোজ থাকে না ওপেন থাকে? 100% টাইমস ক্লোজ থাকে। মোটিলিটি থাকবে কিন্তু লুমেনটা তো ক্লোজ থাকে, তো সেখানে কোনো ক্যাপিলারি অ্যাকশনের জায়গা নেই। কিন্তু যদি তার মধ্যে তুমি একটা এরকম বাধা রেখে দাও, তাহলে কি হবে? এই হলো ইসোফেগাস। ইসোফেগাসের লুমেন নর্মালি এটা পুরো ক্লোজ থাকে, কিন্তু সেই ইসোফেগাসেই তুমি যদি একটা নল ঢুকিয়ে দাও, তাহলে এটা তো ক্লোজ থাকছে, তাহলে এই জায়গাটা পুরোপুরি ক্লোজ অপোজ হতে পারবে কি? তাহলে এই জায়গাটা একটা ক্যাপিলারি থাকবে, এই জায়গাটা একটা ক্যাপিলারি থাকবে। এবারে যখনই কোনো ফ্লুইড থাকে তাহলে ক্যাপিলারি অ্যাকশনের সাহায্যে এইখান থেকে ফ্লুইড উপর দিকে উঠবে। যদি পেশেন্টটা প্রপড আপ না করা থাকে, তাহলে ক্যাপিলারি অ্যাকশনের জন্য যদি ইভেন 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটারও যদি উপর দিকে যায়, যদি পেশেন্টটা পুরো হরাইজন্টাল থাকে, তাহলে 2 থেকে 3 সেন্টিমিটার প্রেসারই পেশেন্টটাকে ট্রাকিয়ার দিকে সিক্রেশনটাকে ঠেলে দিতে পারে। সো দিস ক্যান লিড টু ইনক্রিজ রিস্ক অফ অ্যাসপিরেশন ইন রাইলস 2। ইউজুয়ালি আমরা যেটা করি, যদি হিউজ পরিমাণে গ্যাস্ট্রিক ডিস্টেনশন থাকে, তাহলে এটা ইন্ট্রোডিউস করা হয় টু রিডিউস দ্য চান্স অফ অ্যাসপিরেশন। কারণ এই যখনই পেশেন্টকে ধরুন ওটি করা হবে বা কিছু করা হবে, তখন এলিয়াস রিল্যাক্স হবে, তখন অ্যাসপিরেট করবে। কিন্তু যদি এমনি কোনো ফ্লুইড না থাকে, তাও ইট ইটসেলফ ক্যান ইনক্রিজেস দ্য চান্স অফ অ্যাসপিরেশন, রাইট? তাহলে যদি কোনো এমসিকিউ অপশনে থাকে কমপ্লিকেশন রিলেটেড, তাহলে এটা অবশ্যই তোমরা মনে রাখবে। রাইলস টিউব ক্যান ইনক্রিজেস দ্য চান্স অফ অ্যাসপিরেশন, স্পেশালি মাইক্রো অ্যাসপিরেশন, সামটাইমস ম্যাক্রো অ্যাসপিরেশন। ওকে, 1 ঘন্টা পার হয়ে গেছে, সো হোপফুলি হবে না আজকে আর, ঠিক আছে? সো দিস ইজ নন সোয়ালো টেকনিক হলো যখন পেশেন্টকে ওখানে আমরা রিচ করবো নাজোফেরিংসে, তারপর পেশেন্টকে বলবো লম্বা শ্বাস নিয়ে ব্রেথটা হোল্ড করতে। যখন ব্রেথ হোল্ড করবে, ব্রেথ হোল্ড মানে কি? এপিগ্লটিস দিয়ে বন্ধ করে দাও, তাহলে ওই রাস্তাটা বন্ধ হয়ে গেল। তাহলে আমি যখন আবার ফার্দার ইনটু পুশ করব, তখন আর ওই দিকে যাবে না, অ্যাটলিস্ট অন্য দিকে যাবে। অন্যদিকে আর কোন রাস্তা আছে? ইসোফেগাস আছে, সেখানে চলে যাবে। সো দিস ইজ অল অ্যাবাউট ইসোফেগাস। ইয়েস, ভালসালভা বলতে পারো। ভালসালভার অনেকগুলো টাইপস আছে, এটা ওয়ান পার্ট অফ ভালসালভা বলতে পারো, ঠিক আছে? ব্রেথ হোল্ডিং ইজ নট অ্যাজ মানে আইডিয়াল ভালসালভা না। ভালসালভাতে নাকটা খালি ব্লক হবে, বাদ বাকিগুলো ওপেন হবে, তার ফলে যে ইউস্টেসিন টিউব সেখান দিয়ে এয়ার যাবে, কিন্তু ব্রেথ হোল্ডিং এ সেখান দিয়ে এয়ার যাবে না, তার আগে ব্লকটা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এটা ভালসালভার মতো একটা টাইপ, কিন্তু ইট ইজ ডিফারেন্ট ফ্রম ইউজুয়ালি অ্যাডভাইসড যে ভালসালভা আমরা বলি না, ইটি টিউব প্যাটেন্ট রাখার জন্য, মিডল ইয়ার ক্যানেলটাকে হেলদি রাখার জন্য, সেই ভালসালভা এটাতে কাজ হবে না।
ঠিক আছে, এটাতে কাজ হবে না, কারণ এটা তো তুমি ব্রেথ হোল্ড করতে বলছে, এপিগ্লটিসের লেভেলে ক্লোজ করে দিচ্ছ, আর ভালসালভেতে আমরা নাকের লেভেলে ক্লোজ করি, বাদ বাকি পুরো ওরোফ্যারিংসে এয়ারের প্রেসার বাড়াই, বুঝতে পেরেছো, এটা আলাদা।